Hello, everyone. Good evening. Welcome to my show, Behind the Journey, in association with Simu Devan. আমার নাম সঞ্জিদা মুনির। বর্তমানে আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে। আচ্ছা, আমাদেরকে অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি কি ইন্সপায়ার করে? আম, অনেকে হয়তো ভেবে থাকবেন যে আমাদেরকে ইন্সপায়ার করে কোনো সাকসেসফুল পার্সন বা কোনো উদ্যোক্তা। কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদেরকে আসলে সবচেয়ে বেশি ইন্সপায়ার করে কোনো সাকসেসফুল মানুষের বা কোনো পার্সনের বিহাইন্ড দ্য জার্নি। এবং আজকে বিহাইন্ড দ্য জার্নি জানার জন্য আমি আজকে দুজনকে এখানে আমন্ত্রণ জানিয়েছি, আমার দুজন ওয়ান্ডারফুল লেডিসকে। এবং তারা থাকবেন আজকে পুরো শো জুড়ে আমাদের সাথে। তো অডিয়েন্স, আমরা বিহাইন্ড দ্য জার্নি নিয়ে একটু ছোট্ট একটু ভিডিও দেখে আসবো, ঠিক আছে? প্রত্যন্ত চর এলাকাগুলি, তারপর হচ্ছে প্রত্যন্ত গ্রাম। ইউনিভার্সিটি থেকে পাশ করে বা কলেজ থেকে পাশ করে বের হয়ে যে ধরনের স্কিল হওয়া দরকার সেটা নাই। কিন্তু আন্ডার সোশ্যাল এন্টারপ্রেনারশিপ আমরা শুধু কোনো বিজনেস বা কোনো কাজ করছি না, আমরা এটাও মেকশিওর করছি যে সোসাইটিতে আমাদের যে বিজনেসের একটা কন্ট্রিবিউশনটা যাচ্ছে এবং একটা কমিউনিটি ডেভেলপমেন্ট হচ্ছে বা একটা সোসাইটি ডেভেলপমেন্ট। আনলেস ইউ চেঞ্জ দ্য মাইন্ডসেট অফ দ্য প্যারেন্টস যে জিপিএ 5 এর চেয়ে দিস স্কিলস আর মোর ইম্পর্টেন্ট, ততদিন পর্যন্ত আবার কিছু চেঞ্জ হবে না। বর্তমানে যা আছে সেটা প্রত্যেকের ঘরে ঘরে এস্টাবলিশ করাটা। সো আমাদের বাংলাদেশে এখনো আমাদের পভার্টি ডেভেলপমেন্ট হওয়ার পরও আমাদের আসলে এসডিজি 2 যেটা জিরো হাঙ্গার আমাদের ম্যালনিউট্রিশন স্টিল ইজ আ বিগ প্রবলেম। 3 ঘন্টা থেকে 4 ঘন্টা ম্যাক্সিমাম স্কুলে থাকে বাচ্চা, বাকি 20-22 ঘন্টা কিন্তু আপনার বাসায় থাকে। So like before you blame the schools not preparing your kids, you actually should look into yourself এবং হচ্ছে আসলে বোঝা যে লাইক অ্যাজ প্যারেন্টস সিন্স আমার কাছে 20 ঘন্টা থাকে, what I can do to improve these skills in my kids. ভিডিওতে আমরা যেরকম দেখলাম যে কিছু মানুষজন তাদের বিহাইন্ড দ্য জার্নি নিয়ে কথা বলছেন, যেটা আমাদেরকে আসলে ইন্সপায়ার করছে। আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে আজকে আমাদের সাথে থাকবেন দুজন ওয়ান্ডারফুল লেডিস। তো প্রথমে আমি পরিচয় করিয়ে দিব আপনাদের সাথে আমাদের আজকের প্রথম গেস্টকে। তিনি হচ্ছেন ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ ওমেন ইন ডিজিটাল, আচিয়া নীলা আপু। হাই সঞ্জিদা, কেমন আছেন? এই তো আপু, আমি ভালো আছি। আপনি ভালো আছেন আপু? আচ্ছা আপু, আপনার আলহামদুলিল্লাহ অসাধারণ প্রতিষ্ঠান ওমেন ইন ডিজিটাল নিয়ে যদি আমাদের কিছু বলতেন। আচ্ছা, উইমেন ইন ডিজিটাল হচ্ছে আমরা যেটাকে সোশ্যাল এন্টারপ্রাইজ বলি। সো বাংলাদেশে আসলে সোশ্যাল এন্টারপ্রাইজের গভর্নমেন্ট কোনো রেজিস্ট্রেশন নাই। সো আমরা যেটা করেছি, আমরা এটাকে লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করেছি, প্রপার্টিশিপ করেছি, মানে যা যা করা যায় সবই করে রেখেছি যেন লিগালি কোনোভাবে কোনো প্রবলেম না হয়। সো এটা হচ্ছে আমাদের লিগাল ইস্যুস। আর উইমেন ইন ডিজিটাল কাজ করে হচ্ছে বেসিক্যালি উইমেনদেরকে নিয়ে, গার্লস অ্যান্ড উইমেনদের নিয়ে কাজ করে। আমরা আরবান এরিয়াতে কাজ করি, আমরা পেরি আরবান এরিয়াতে কাজ করি, আমরা রুরাল এরিয়াতে কাজ করি। সো আমাদের মেইন মোটোটা হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট থ্রু টেকনোলজি, আর আমাদের মূল টার্গেটটা হচ্ছে মেয়েদেরকে ফিনান্সিয়ালি এম্পাওয়ার করা। সো যে জন্য যে আমরা হচ্ছে ট্রাই করি একদম গ্রামের একটা মেয়েকেও এম্পাওয়ার করতে এবং ঢাকার একটা মেয়েকেও এম্পাওয়ার করতে। সো আমরা ইনিশিয়ালি শুরু করেছিলাম কোডিং শেখানো দিয়ে, বাট যখন আমরা আস্তে আস্তে গ্রামের দিকে যাচ্ছিলাম তখন দেখলাম যে না, কোডিং শেখানো আসলে পসিবল না শুধুমাত্র মেয়েদেরকে, সাথে আরো কিছু লাগবে। তো তখন আমরা যেটা করেছি, গ্রামের মানে মেয়েদের এডুকেশন পাস অনুযায়ী ওদেরকে বিভিন্ন রকম প্রশিক্ষণ দেয়, আবার ওরা আউটসোর্সিং কাজ করে আমাদের সাথে। এবং আমাদের বাংলাদেশে হচ্ছে 5টা স্কুল আছে ঢাকার বাইরে, আমরা উইমেন ইন ডিজিটাল টেক স্কুল বলি ওদের সেগুলোকে। এবং আমাদের অনলাইনে একটা প্ল্যাটফর্ম আছে master.com, যেখানে হচ্ছে আমরা আসলে কোভিড এর সময় এটা লঞ্চ মানে বেটা লঞ্চ করি, এখনো ফুলি লঞ্চ হয়নি। তো ওখানে অনলাইন ওরা মানে যে ট্রেনিংটা আমাদের অফলাইনে ছিল সেটা এখন অনলাইনে হচ্ছে। আর বিসাইড দিস হচ্ছে আমাদের মেয়েরা আমাদের ঢাকা হেড অফিসে আউটসোর্সিং কাজ হয়। তো ওখানে সব উইমেন ইঞ্জিনিয়াররাই কাজ করে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের জন্য। লোকাল মার্কেটে আমরা খুব একটা কাজ করি না, খুব ক্লোজ কেউ হলে করি, আদারওয়াইজ করি না। আর বাংলাদেশের বাইরে আমাদের হচ্ছে বিভিন্ন দেশে
বিভিন্নভাবে আর কি ছোট ছোট প্ল্যাটফর্ম হিসেবে আমরা কাজ করি, যেহেতু আমরা কমিউনিটি ডেভেলপ নিয়ে কাজ করছি। আর নেপালে আমাদের ফুল ফেজে হচ্ছে অফিস আছে, ওখানেও আমাদের একটা ব্রাঞ্চ অফিস আছে উইমেন ডিজিটাল নেপাল নামে। এই ওয়াও তো। আপু, মানে এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। ওয়াও, হ্যাঁ, সো বলা প্রাউড। যায়। আচ্ছা অডিয়েন্স, আমরা এখন আমাদের সেকেন্ড গেস্টকে পরিচয় করে দিব, উইথ অলসো অ্যান অ্যামেজিং লেডি অ্যান্ড অ্যামেজিং এন্টারপ্রেনার। তিনি হচ্ছেন ডক্টর ফাহরিন হান্নান, ফাউন্ডার অফ ঢাকা কাজ লিমিটেড। হ্যালো, ওয়েলকাম আপু। Thank you very much, Sanjida. Hello, Nila. হাই ওয়ারিন। কি অবস্থা আপু। সবার? হ্যাঁ, ভালো। আপু ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তুমি ভালো? এই তো আপু ভালো আছি। লকডাউনের সময়গুলো কিভাবে কাটছে আপু? আচ্ছা, লকডাউনে যেটা হচ্ছে যে আমার যে ঢাকা কাস্ট প্ল্যাটফর্ম আছে, সেখানে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে বেসিক্যালি আমরা তো ডাক্তার, আমরা যারা আছি, তো বেসিক্যালি আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে মানুষকে সেবা দিয়ে থাকি, চিকিৎসা সেবা। তো চিকিৎসা সেবাটা এখন ফিজিক্যালি না হয়ে হচ্ছে ভার্চুয়ালি থ্রু ভিডিও আর অডিও। তো যেই কারণে আমাদের সময়টা খুব ব্যস্ততার মধ্যে কাটছে। প্লাস আমার দুটো পিচ্চি আছে, একজন 11 বছর বয়স আর একজন 7 বছর। তো তাদের স্কুল থাকে, তাদেরকে টেক কেয়ার করা, সবকিছু মিলে ব্যস্ততায় যাচ্ছে। এমন না যে লকডাউনের কারণে হয়তো বাইরে যেতে পারছি না, বাট ভার্চুয়াল ওয়ার্ল্ডের সাথে আমাদেরকে প্রতিনিয়ত কানেক্টেড থাকতে হচ্ছে। ওয়াও আপু, দুজন মানে দুটি অসাধারণ প্রতিষ্ঠানের উদ্যোক্তা। আচ্ছা আপু, আপনাদের ফ্রেন্ডশিপের গল্পটা দিয়ে একটু অনুষ্ঠানটা শুরু করতে চাই, অ্যাজ উই নো দ্যাট ইউ টু আর অ্যামেজিং ফ্রেন্ড। একটু ছোট্ট করে কি বলবেন আমাদের? নীলা শুরু আহ, করো আমি প্রথমে। আমি শুরু করে দিয়ে ফারিন শেষ করবে, হ্যাঁ, কারণ ফারিন সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে, ডাক্তার তো। আর আমি আমি কাঠখুট্টা টাইপের মানুষ। তো হচ্ছে আমাদের গল্পটা হচ্ছে এরকম, ছোটবেলায় হারিয়ে যাওয়া বান্ধবী, মেলাতে গিয়ে আমরা হারিয়ে গেছিলাম। এখন গত বোধহয় 2 বছর আগে আমরা আবার মানে আরেকটা মেলাতে খুঁজে পেয়েছি একজন একজনকে। ফারিন। আচ্ছা, এখন 2 বছর না 1 বছর, জাস্ট 18 এক জুন ছিল। বছর না? আমার আবার ডেট, হ্যাঁ আমার আবার ডেট খুব মনে থাকে। হ্যাঁ, আর আচ্ছা আচ্ছা। পছন্দের মানুষদের সাথে দেখা সাক্ষাৎ যেখানে হয় সেগুলিকে আমি আবার খুব মেমোরেবল করে রাখি। তো যেহেতু এখন লকডাউনের সময় আমরা সেলিব্রেট করতে পারি নাই সামহাও, তো এটা মানে আমাদের জমা রইলো আর কি ইনশাল্লাহ আমরা ফিউচারের করবো, জন্য। হ্যাঁ। তো যেটা হচ্ছিল যে একটু আগে তোমাকে সানজিদা বলছিলাম যে এরকম হয়েছিল, আমি তখন মাত্র নতুন এই ফিল্ডে, খুবই নতুন, মানে আমি তো বেসিক্যালি ডক্টর। তো ওখান থেকে আমি হেলথ কেয়ার এন্টারপ্রেনার, সেই গল্প নিশ্চয় আসবে। তো এন্টারপ্রেনার হতে গেলে তো অনেক কিছু লাগে, বিশেষ করে যেহেতু আমরা টেক ইউজ করি। আর নীলা তো টেক ইন মাস্টার, মানে মাস্টার ইন টেক যেটাই বলি না কেন। তো তার একটা অনুষ্ঠান ছিল, সেটা হচ্ছে রেডিসনে। তো সেইখানে গভর্নমেন্ট ইনিশিয়ালস কেউ কেউ ছিল। তো ওখানে আমাকে বলা হয়েছিল যে তুমি স্ট্রাগলিং পিরিয়ডে তোমার কি কি প্রবলেম গুলি হচ্ছে, তুমি সেগুলি শেয়ার করবা। তো সেখানে আমি খুব বলতে বলতে একটু আবেগী হয়ে যাই, এন্টারপ্রেনার একটু আবেগী হয়। তো তখন আমি বললাম যে আমার আসলে একটা ওয়েবসাইট খুব দরকার, বা টেকের একটা সাপোর্ট খুব দরকার। বেশ লম্বা সময় ধরে আমি একটা আবেগ ঘন বক্তৃতা দিয়ে ফেললাম ওখানের মধ্যে। তো এরপরে ছিল নীলার মানে স্টেজে ওঠার কথা। তো সে সে স্টেজে উঠেই বললো যে আমি কথা দিচ্ছি এই মেয়েকে, এই আপুকে আমি আজকের এই অনুষ্ঠানের পরে আমি ওয়েবসাইট বা টেক রিলেটেড যত রকমের হেল্প আছে আমি করব। তা আমি তো খুবই আবেগে আপ্লুত হয়ে গেলাম। পরের উইকে তখন আপু বলতাম, তো আপু বলার পরে তার সাথে কথা হলো, তার অফিসে গেলাম, সে খুব আদর করলো, কফি টফি খাওয়ালো, আমি তো আপু আপনি করে সব আমাদের কাজকর্ম হলো। তো যখন চলে আসবো তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপু আপনি কোন কলেজ। তো সে বললো যে মানে আমাদের কলেজের নামটা নিল। তো আমি বললাম যে ও আচ্ছা ওই কলেজ, তো কোন ব্যাচ। তখন সে বললো যে সেম ব্যাচ, মানে আমার ব্যাচের আমি যে ইয়ারে সেই ইয়ারের কথা সে বললো। তো বলার পরে আমি তখন আসলে মনের মধ্যে অনেকগুলি কোয়েশ্চেন চলছিল যে একে তো সে আমার ব্যাচমেট, তারপর হচ্ছে যে সেকশনের কথা বলছে সেই সেম সেকশনে আমরা ছিলাম, বাট কলেজে সামহা আমাদের কোনো কারণে হয়তো ওইভাবে আমরা এক একটা ক্লাসে ছিলাম প্রায় মানে 150-র উপরে স্টুডেন্ট। তো ওইভাবে তার সাথে আমার কলেজে কখনো কথা হয়নি। তো তারপরে আমার মনের ভিতরে অনেক কোয়েশ্চেনই চলছিল যে এই মেয়েটাকে 1 ঘন্টা ধরে আমি আপু আপু করলাম, আপনি আপনি করলাম, এখন কি নাম ধরে ডাকবো, নাকি এখন তাকে তুমি বলবো, নাকি আপু না বলে ডাইরেক্ট নাম ধরে ডাকবো। তো আমি অবশ্য নীলাকে কিছু বুঝতে দিইনি। এরপরে বাসায় আসার পর যেটা হলো যে তার সাথে তো বিজনেস রিলেটেড অনেক কথাবার্তা হলো। আই ফাউন্ড হার ভেরি ওয়ান্ডারফুল পার্সোনালিটি,
তারপরে আসলে আমাদের ফ্রেন্ডশিপটা সেই কলেজ লাইফে হাই হ্যালোতেই ছিল, বাট ফ্রেন্ডশিপটা এখন গত 1 বছর অনেক বেশি জোরালো হয়েছে বিকজ অফ হার। কারণ ওর মতো সাপোর্টিভ ফ্রেন্ড আমি খুব কম দেখেছি আসলে। তো এই জন্য এটা হচ্ছে আমাদের গল্প, এবং খুবই ইন্টারেস্টিং যে সেই চিটাগং এর চকবাজারের মোড়ের ওখানে, সেখানে আমাদের হাই হ্যালো হতো, বাট এতদিন পর এসে এখন আমরা উই আর ভেরি গুড ফ্রেন্ডস। ওয়াও আপু, ফ্রেন্ডসদের সাপোর্ট অনেক বড় একটা বিষয় এন্টারপ্রেনারশিপে। ফ্রেন্ডস বলেন বা ফ্যামিলি বলেন, এটা সাপোর্টটা আসলে অনেক বড় একটা বিষয় আমাদের জন্য হয়ে যায় যখন আমরা আসলে একটা স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে যাই। আচ্ছা আপু, আপনাদের ঠিক আপনাদের এই এন্টারপ্রেনারশিপের কোন লেভেলটাতে এসে মনে হয়েছে যে এই যে এত কষ্ট আপনারা করেছেন, কষ্টটা সাকসেসফুল, ঠিক কোন সেই মাইল ফলক যেটা অর্জন করার পর আপনার কাছে মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে, এই কষ্ট সার্থক? আমি নীলাপুর কাছে আগে জানতে চাই। আহ, আমার তখনই মনে হয় যে আমার কষ্ট সার্থক যখন দেখি কোনো একটা গ্রামের একটা মেয়ে ফুলি আউটসোর্সিং ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারছে, হ্যাঁ, বা আমার কোম্পানি কোনো একটা আইটি রিলেটেড সাপোর্ট আমাকে দিতে পারছে, তখন মনে হয় যে না, বোধহয় কিছু করতে পেরেছি। আর সবচেয়ে বেটা মানে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কি, নর্মালি আমরা যখন বিজনেস করি, হ্যাঁ, বিজনেসে যেটা থাকে আমি হয়তো কেনা বেচার একটা ব্যাপার থাকে, বাট যারা সোশ্যাল এন্টারপ্রেনার তাদের কিন্তু ইম্প্যাক্ট বা একটা মানুষের চেঞ্জ করার চ্যালেঞ্জটা খুব বেশি থাকে, একটা মানুষের লাইফ চেঞ্জ করার চ্যালেঞ্জটা থাকে। সো ওইটাই যে যখনই দেখি যে ঢাকার মেয়েদের অনেক অপরচুনিটি থাকে, সো আমি ওদেরকে খুব একটু কমই কাউন্ট করি, বাট যখন গ্রামের একটা মেয়ে অনেস্টলি খুব ভালো কিছু করতে পারে আমি তাকে খুব বেশি ভাবে কাউন্ট করি, এবং ওইটাই আমার সাকসেস স্টোরি। অসাধারণ আপু। আচ্ছা ফারহিন আপু, আপনার ঢাকা কাস্ট লিমিটেড নিয়ে কিন্তু খুব কমই জানা হয়েছে আমাদের, একটু এটা নিয়ে একটু বিস্তৃত বলে আমাদেরকে বলেন যে আপনার অ্যাকচুয়ালি কোন সময়টাতে মনে হয়েছে যে আপনার এই এত কষ্টটা সার্থক? আচ্ছা, আমার নাম, স্টার্টআপের নামটা ঢাকা কাস্ট। সো এটা মানে নামটাই হচ্ছে ফেলিয়ার। ওই গল্পটা আমি আসবো পরে। তো প্রথমে বলি যে আসলে আমরা আমরা মেইনলি ফেলিয়ারের নামটা কিন্তু আমি মানে হারিয়ে ফেলিনি আর কি, ফেলিয়ার দিয়ে আমি সামনে রেখে আমি আগাচ্ছি। তো এখন যেটা হচ্ছে এটাও হচ্ছে শুনলাম আমরা, আমরা। আমি এবং রাইট, আমি আমার হাজবেন্ড আমরা দুজনেই ডক্টর। সো বেসিক্যালি ঢাকা কাস্ট একটা হেলথ কেয়ার স্টার্টআপ, যার মাধ্যমে আমরা ডায়াবেটিস পেশেন্টদেরকে সব রকমের সাপোর্ট দিয়ে থাকি, যেমন তাদের হেলথ স্ক্রিনিং, হেলথ চেক আপ, তারপর ডক্টর সাপোর্ট, স্পেশালিস্ট, মেডিসিন, স্যাম্পল কালেকশন, ইচ অ্যান্ড এভরিথিং আমরা দিয়ে থাকি থ্রু ঢাকা কাস্ট। এটা একটা একদমই পিওর হেলথ কেয়ার স্টার্টআপ। সো কোভিড এর কারণে আমরা দেখেছি যে আমরা বাসায় গিয়ে হেলথ স্ক্রিনিংটাও করি। তো কোভিড এর কারণে আমাদেরকে একটু পিভট করতে হয়েছে, বিকজ এখন হয়তো বাসায় মানুষ যাওয়াটা বা ডাক্তাররা যাওয়াটা এটা এখন স্বাভাবিক না। সেই জন্য আমাদের এই সাধারণ ছুটি মেনে আমরা এখন যেটা করছি, লাইভ অন অডিও অথবা ভিডিও কলের মাধ্যমে আমরা পেশেন্টদেরকে চিকিৎসা দিচ্ছি। এখন শুধু ডায়াবেটিস পেশেন্ট না, সব ধরনের ইমার্জেন্সি কেস, সব ধরনের চিকিৎসার, যত রকমের চিকিৎসা সেবা লাগে মানুষের, সেটা আমরা ভিডিও কল এবং অডিও কলের মাধ্যমে মানুষকে সেবাটা পৌঁছে দিচ্ছি। এছাড়া আমরা যেটা করি যে কারো যদি এমন হয় যে ইমার্জেন্সি কেসে মেডিসিন লাগছে, তাহলে আমরা থার্ড পার্টির মাধ্যমে সেটা বাসায় পৌঁছে দিই। এটা হচ্ছে ঢাকা কাস্ট কি সেটার গল্প। আর সাকসেস যদি বলি, মেইন সাকসেসটা আমাদের এরকম হয় যে প্রতিদিন আমরা অন এন অ্যাভারেজে 15-20টা কল অ্যাটেন্ড করি এই মুহূর্তে। তো তখন এক একটা পেশেন্ট যখন বলে যে বা অ্যাটেন্ডিরাই মেইনলি ফোন করে যে আজকে আমার আব্বুর শরীরটা একটু খারাপ ছিল, আপনাদের চিকিৎসকদের পরামর্শ শুনে এখন ভালো আছে, বা পেশেন্ট নিজেও যখন বলেন, তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা পেশেন্টকে যখন আমরা এই সাপোর্টটুকু দিতে পারি এই করোনা সিচুয়েশনে, তখন আমার কাছে মনে হয় যে উই আর ভেরি সাকসেসফুল। এছাড়াও পার্সোনাল কিছু অ্যাচিভমেন্ট আছে, সেগুলি এক একটা মুহূর্তের মতো আসলে। তো ওগুলি যখন আমরা গেইন করি বা ঢাকা কাজ যখন গেইন করে, তখন আমার কাছে মনে হয় যে রিয়েলি এই পয়েন্টটা, এইটার জন্যই মনে হয় অপেক্ষা করছিলাম। না আপু, ডক্টরদেরকে সত্যি আলাদা করে স্যালুট, বিকজ আমাদের সাথে এই নিয়ে যত মানে আমাদের যাদের সাথে কথা হয়েছে, ফ্রন্ট লাইন হিরোজ যারা আছে তাদেরকে আসলে স্যালুট। তারা আলাদা করে এই একটা কোভিড-19 যে যুদ্ধ আমরা এটাতে করছি, সেটাতে তারা আমাদেরকে আলাদা করে হেল্প করছেন। এমনি যে যার স্থানে থেকে বাসায় থেকে হোক সবাই পার্টিসিপেট করছে, বাট স্টিল ফ্রন্ট লাইন হিরোজ যারা আছে তাদেরকে আলাদা করে স্যালুট আসলে। আচ্ছা আপু, আপনাদের কাছে একটু ডিফারেন্ট কোশ্চেন জানতে চাই যে আমরা যখন সাকসেসফুল হই, আমরা আসলে কে আমাদেরকে এটার পিছনে সাপোর্ট দিয়েছে, এটা আসলে দেখা যায় কি যখন আমরা মনে করি সবসময় বলি যে না, ফ্রেন্ডসও ছিল, ফ্যামিলিও ছিল, সবাই সাপোর্ট দিয়েছে, বাট স্টিল
কিছু হার্ডিংস থাকে ফ্যামিলি থেকে হোক বা ফ্রেন্ডস থেকে হোক, বা হয়তো আপনি প্রথম প্রথম কারোর সাথে শেয়ার করেছেন আইডিয়াটা, তখন হয়তো বলছে না না এটা পসিবল না, এটার পিছনে কাজ করো না, মানে এরকম কোনো কিছু কখনো ফেস করেছেন? অথবা এই সাপোর্টটা কোনো একজন স্পেসিফিক্যালি আপনাকে খুব বেশি সাপোর্ট দিয়েছে, সেটা একটু গল্পটা আমরা শুনতে চাই নীলাপ। আচ্ছা, আমার হচ্ছে অনেস্টলি যদি বলি, আমার একটু টিজনেসে আসার কোনো রকম ইচ্ছা ছিল না। হ্যাঁ? মানে আমি ছিলাম হচ্ছে আমি একটু শান্তিপ্রিয় মানুষ। তো আমি মোটামুটি ৯ বছর ইন্ডাস্ট্রিতে জব করেছি এবং অনেক ফাইট করে জব করেছি অ্যাজ এ আইটি এক্সপার্ট হিসেবে। তো যাই হোক, এরপরে আমি হচ্ছে মানে দেশে আমি থাকবো না। তো এরকম একটা প্ল্যান নিয়ে আমি বাইরে একটা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করি ইউএসএ। তারপর ওই স্কলারশিপটা আমি পেয়ে যাই এবং আমি মোটামুটি 14 সালে আমি চলে যাব। সরি 14 না, আমার 13 সেপ্টেম্বরে আমার হচ্ছে সেশন শুরু, আমি চলে যাব, আমি ফুললি মেন্টালি রেডি। অফিসও মোটামুটি রিজাইন দেওয়ার জন্য মানে কাহিনী খুশি করতেছি আর কি, যেন আমাকে অ্যাকসেপ্ট করে না, কারণ আমি কয়েকদিন পর পর জব রিজাইন করতাম আর আমাকে আটকায় রাখতো। তো আমি এরকমই কাজ করছিলাম, কারণ আমি মেন্টালি সেট আমি দেশে থাকবো না। তো একদিন হচ্ছে আমি অফিস থেকে বাসায় আসলাম, আমার বাবা আর আমার বাবার এক ফ্রেন্ড বসে বসে ওরা গল্প করছে। আবার ওরা খুব মজা করে কথা বলছে যে খুব মানে প্রাউডলি কথা বলছে যে ডিজিটাল বাংলাদেশের ইনিশিয়েটিভটা গভর্নমেন্টের খুব ভালো ইনিশিয়েটিভ। হ্যাঁ, সো ডিজিটাল বাংলাদেশ হবে, মানে এটা অনেক ভালো, মানে ওরা খুবই প্রাউড ব্যাপারটা নিয়ে। তো যখন আমি দেখলাম ওরা খুব প্রাউড, আমি হচ্ছে একটু ক্রিটিসাইজ করে হাসলাম। হ্যাঁ, ওদের সাথে ওখানে গিয়ে মানে আঙ্কেলকে আসলে সালাম দেওয়ার জন্য ঢুকেছিলাম। ক্রিটিসাইজ করে একটু হাসলাম, হাসার পরে আব্বু বলে বসো, তুমি হাসতেছো কেন? তো আমি বললাম যে দেখো আপু, এই বাংলাদেশে আসলে পসিবল না, এই ডিজিটাল বাংলাদেশ হবে না, কিছু ফালতু কথা বলো না। হ্যাঁ, তো বলে কি দেখো, ৭১-এর আগে আমরাও ভাবিটাই দেশটা স্বাধীন হবে, কিন্তু হি ইজ এ ফ্রিডম ফাইটার, কিন্তু আমরা খুব ইয়াং ছিলাম, তোমার চেয়েও ছোট বয়সে আমরা দেশকে স্বাধীন করছি। হ্যাঁ, তো এখন তোমাদের দায়িত্ব হচ্ছে দেশকে সাজানোর। হ্যাঁ, তা আমি বুঝতে পারছি আমার বাবা প্রচন্ড রকম ট্যালেন্টেড এবং চালাক একটা লোক আর কি, সে হচ্ছে আমাকে মানে করে চেঞ্জ করে ফেলতে পারে, ম্যানিপুলেট করে ফেলতে পারে, আমি বুঝিও না যে আমি ম্যানিপুলেট হয়ে গেছি। তো সেম হচ্ছে আমার লাইফের সেই ট্র্যাজেডি ওখান থেকে শুরু। তো সে হচ্ছে আমাকে বলে দেখো আমরা তো দেশ এনে দিয়েছি, তো তোমরা দেশটাকে সাজাও। হ্যাঁ, তুমি তো ইঞ্জিনিয়ার, হ্যাঁ তুমি এত বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছো, তো তুমি চাইলে এটাতে গভর্নমেন্টকে হেল্প করতে পারো। তা আমি বললাম আমার তো খাতে কাজ নেই, গভর্নমেন্টকে হেল্প করবো, মানে যেটা হয় আর কি। হ্যাঁ, তারপরে সে আমাকে বলতেছে না তুমি ট্রাই করতে পারো। আর তুমি কেন বলেছো এই কথাটা যে ডিজিটাল বাংলাদেশ হবে না? তা আমি বলছি শোনো, বাংলাদেশে 50% যদি আমরা নারী ধরি, হ্যাঁ 50% পুরুষ, তাহলে ওই 50% নারীর মধ্যে তোমার 70 থেকে 80% নারী অ্যাক্সেস টু এডুকেশনই নাই ওদের। তো সেখানে আমি কেমনে আশা করি এরা টেকনোলজি মানে টেক অ্যাটলিস্ট এনাবেল হবে। তো পরে হাব্বু বলতেছে হ্যাঁ তো তুমি করো, তুমি 10 জন নারীকে করো, সেটাও তো হয়ে যায়। হ্যাঁ, পরে হচ্ছে আমি ওখান থেকে না চলে আসছি, কারণ আমি জানি এখন আমাকে ফাঁসায় দিচ্ছে আব্বু। তো ওখানে আরেকজন আঙ্কেল আছে, আমি আর কিছু বলছি না, আমি বেরিয়ে আসলাম। দেন হচ্ছে সে আমাকে বলে কি কি ব্যাপার, তোমাকে আমি একটা চ্যালেঞ্জ দিলাম, তুমি কি চ্যালেঞ্জটা নিচ্ছ না, তুমি কি অ্যাভয়েড করতে চাচ্ছ? আমার আমাকে একটু চিন্তা করতে দাও। তো পরে আমি ওয়েবিনার ডিজিটালের একটা ফুললি মডেল ডিজাইন করলাম, করে তার সাথে মানে ৩-৪ দিন পরে আবার বসলাম। তো বসার পরে সে আবার, আমি যখন ডিজাইন করি আমি জানি যে এটা আমি ফেল করবো, সো আমি ফেল করে আমি চলে যাব। এবং সে আমাকে বললো যে এটা টাফ, যদি তুমি এটা করতে পারো ইট উইল বি হিউজ। হ্যাঁ, সো তুমি শিওর তুমি করতে পারবা? আমি জানি না পারবো কিনা, বাট ট্রাই করতে পারি। দেন যেটা ছিল সে বললো দেখো, এন্টারপ্রেনারশিপ আসার আগে তোমাকে একটা জিনিস আমি মাথায় দিয়ে দেই, তুমি যে বিজনেস মডেলটা নিয়েছো এটা খুবই টাফ একটা বিজনেস মডেল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তুমি যে লাক্সারি লাইফ লিড করো, তুমি এখন সফটওয়্যার কোম্পানিতে জব করছো, সো তুমি খুব স্মার্ট একটা অ্যামাউন্ট পাচ্ছ, এই লাইফটা তোমার থাকবে না। হুম, সো তুমি এইটা আগে চিন্তা করো, তুমি যদি মনে করো যে হ্যাঁ তুমি ওই লাইফটা স্যাক্রিফাইস করতে পারবা, দেন তুমি বিজনেস স্টার্ট করো। হ্যাঁ, আদারওয়াইজ তুমি তোমার নিজের মতো ডিসিশন নিতে পারো। বাট তার কথা মনে ছিল আমাকে মানে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া আর কি, ছোট ছোট ভাবে সে, মানে সেটা অনেক বড় আলোচনা। তো তো তখন আমিও আবার একটু জেদি টাইপের আর কি, ঠিক আছে দেখা যাবে, করেই দেখাবো। তো ওই যে করেই দেখাবো বলে ফেসে গেলাম। তো আমার আর ওই স্কলারশিপ নিয়ে আর বাইরে পড়তে যাওয়া হলো না, বাংলাদেশেই আছি।
মেইনলি হচ্ছে বাবার ফুললি সাপোর্ট, 100% সাপোর্ট পেয়েছি বাবার কাছ থেকে। তারপরে তো হলো শুরুর পরে যেটা হলো আমি মানে আরেকটা ফ্যামিলিতে গেলাম, মানে অ্যারেঞ্জ ম্যারেজ বিয়েটির পরে যেটা হয় যে এটা একটু প্রবলেম হয়ে যায়। বাট আমার আমার সেটাও খুব একটা প্রবলেম হয় নাই, কারণ ওরা আমার ফুল ব্যাকগ্রাউন্ড জেনেই ইয়ে করেছে। এবং আমি আগেই কথা বলে নিয়েছিলাম যে ভাই আমি হচ্ছে এই টাইপের, যদি হয় তাহলে ওকে, যদি না হয় তাহলে মানে মানে যদি হয় গুড, আর না হলে ভেরি গুড। তো ওইভাবে করে আমি মানে করলাম আর কি। তো এখন যেটা হাজবেন্ডেরও সাপোর্ট পাচ্ছি, তো আমার ওইভাবে খুব একটা প্রবলেম ফেস করতে হয় না। তাহলে আপু বলা যায় চ্যালেঞ্জ থেকেই বেসিক্যালি উইমেন ইন ডিজিটাল স্টার্ট হ্যাঁ, বলতে জার্নি, পারো। রাইট? হ্যাঁ, আমার ইগোতে খুব হার্ট হয়েছে, বুঝছো? এক হুম। নাম্বার হচ্ছে যখন জব করতাম তখন মেয়েরা খুব ডমিনেটেড হতো, যে এরা প্রোগ্রামিং পারে না, এরা ডিজাইন টিমে কাজ করে বা টেস্টিং টিমে কাজ করতো। তো তখন থেকে একটা মানে ইগোইস্টিক ব্যাপার আছে আমার মধ্যে। আমার মানে এটা বলা ঠিক না পাবলিকলি। তো তখন ওইটা আমার মধ্যে কাজ করছিল, যে তখন মাথায় ছিল ওকে আমি অবশ্যই করে দেখাবো, এবং সেটাই আমি ট্রাই করছি টিল নাও। তার আমার মানে মানে হ্যাঁ, তাহলে তো মোটামুটি বলা যায় যে জেদ কিংবা ইগো কিন্তু খুব একটা খারাপ না সবসময়, তাই না? হ্যাঁ, যদি এটা আমরাকে পজিটিভলি ইউজ করি, হ্যাঁ, যে সাপোজ আমি জেদ করে সুইসাইড করে ফেলাম, দিস ইজ নট দ্য রাইট থিংস। হ্যাঁ, সো আমি আমরা একটা সলিউশন নিয়ে আসলাম, যেটা সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করলো, যেটা আমার নিজের লাইফ চেঞ্জ হলো। সো সবসময় সবকিছু খারাপ হয় না, মানে এটাকে আসলে ইউজের ব্যাপার। আমাদের ডক্টর আপু, আপু আপনি একটু বলেন যে আপনার এই এত অসাধারণ একটা স্টার্টআপের পিছনে আপনার অনুপ্রেরণা কি ছিল? আমরা সবাই শুনতে চাই। অনুপ্রেরণ অনুপ্রেরণাটা আসলে খুব যে মানে হ্যাপেনিং হট অ্যান্ড হ্যাপেনিং তা না। আমি একটু স্টোরিটা শেয়ার করি, এটার সাথে যারা শুনছেন তারাও একটু রিলেট করতে পারবেন কেউ না কেউ। আমি যখন পাশ করি 2007-এ, তার সেই ইয়ারে আমার বিয়ে হয় এবং আমি ডেন্টিস্ট্রি যেটাকে বলে আমি সেটা শুরু করি। তো করার পর যেটা হলো যে 2016-তে আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, মানে আমার বিয়ে হয়েছে জয়েন্ট ফ্যামিলিতে। তো আমার হাজবেন্ডও যেহেতু ডক্টর, তো যেটা হলো যে আমার শাশুড়ি, আমার মাদার ইন ল, উনি শি ওয়াজ আ ভেরি অ্যাক্টিভ লেডি। এবং যেটা হলো যে উনি সংসারটাকে বলে না যে এক হাতে জয়েন্ট ফ্যামিলিকে এক হাতে ম্যানেজ করা, উনি সেটা করছিলেন। এবং আমার মনে আছে আমার বিয়ের পর আমি দেখেছি যে বারান্দা ভরা গাছ, আমের আচার, আমের সিজনে আমের প্রায় 10-12টা বয়াম, এরকম অনেক অনেক অ্যাক্টিভ উনি। তো 2016-তে যেটা হলো যে ওনার ডায়াবেটিস ধরা পড়েছে বেশ আগে, বাট উনি কখনোই সমস্যার কথা আপনাকে বলতেন না। আমরা তো সারাদিনই সবাই আমরা বাইরে যেহেতু কাজ করতাম, তো সন্ধ্যার সময় ওনার সাথে গল্প করতে বসলে, যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তখন উনি কখনো সমস্যার কথা বলতেন না আমাদেরকে। বিভিন্ন রকমের আরো দেখা গেছে স্ন্যাক্স আইটেম রান্না করে আমাদেরকে খাওয়াচ্ছেন। তো একদিন দেখলাম যে উনার অবস্থা বেশ খারাপ। তো আমি আর আমার হাজবেন্ড আমরা হসপিটালে নিলাম এবং ডাক্তার বলল যে অলরেডি ইটস বিন টু লেট, আপনারা এখনই হসপিটালাইজ করেন। তো সেদিন 6 দিন আমরা ওনাকে হসপিটালে রেখেছিলাম এবং উই ওয়ার ভেরি স্যাড। আমি আমার হাজবেন্ড, যে আমরা বিং আ ডক্টর কাপল, ওনার ছেলে মেয়ে, এবং আমরা জানিও না বুঝিও না যে ইগনোরেন্স এই পর্যায়ে হচ্ছে। কারণ সে তো কমপ্লেন করছে না, কমপ্লেন যদি না করে তার মানে সে ভালো আছে। যখন উনি কমপ্লেন করছেন না কিন্তু ভিতরে ভিতরে তাকে নিঃশেষ করছে ডায়াবেটিস, আনকন্ট্রোল ডায়াবেটিস, তখন আমি আর আমার হাজবেন্ড চিন্তা করলাম যে পুরো বাংলাদেশের না জানি সিনারিওটা কি। এবং আমরা যখন তখন খোঁজ করতে থাকলাম যে একমাত্র বারডেম ছাড়া আর কোথাও এরকম সেবা ওভাবে পাওয়া যায় না, এবং বারডেমে মোটামুটি ভালোই লম্বা সিরিয়াল দিতে হয়। এবং আমরা থাকি উত্তরাতে, উত্তরা থেকে বারডেম পর্যন্ত যাওয়া এক একটা পেশেন্টের জন্য অনেক কষ্টকর। তো তখন আমরা চিন্তা করলাম এখন অনলাইনের যুগ, কেননা আমরা টেকনোলজি এবং ট্রিটমেন্টটাকে একসাথে মার্জ করি। তো এটা চিন্তা করে আসলে ঢাকা কাস্টে কাজ শুরু। কিন্তু তার আগেও যে ফেইলারটা কথা বারবার বলছিলাম যে ঢাকা কাস্ট কেন এটার নাম, এখানে কেন ডায়াবেটিস নামটা নাই, তো ওটা আমি চেষ্টা করেছিলাম বাট আই ফেইল্ড। যেটা আমি চেষ্টা করেছিলাম, ফেইলারের গল্পটা না হয় তোমার প্রশ্নের পরেই আসবো। তো তারপরে আমরা আসলে মেইনলি ডায়াবেটিস নিয়ে আমরা চিন্তা করা শুরু করি এবং জোরে সোরে চিন্তা করি। তারপর স্টার্ট আপ কি বুঝতাম না তখনও, এটা হচ্ছে 2016, তো 2016 শেষের দিকে কথা আমরা শুরু করে দিলাম। তো তখন আসলে এইভাবে এখন যেমন একটা স্ট্রাকচার্ড ওয়েতে আগাচ্ছি, তখন এরকম কিছু ছিল না। আমাদের প্ল্যানই ছিল যে আমরা টেকনোলজির মাধ্যমে মানুষকে ট্রিটমেন্ট প্ল্যানটা বুঝিয়ে দেব, কিভাবে কি আসবে না আসবে সেগুলো অনেক করে। তো তার মধ্যে তো প্রচুর বাধা আসলো, কিছু লিগাল ইস্যু আসলো, সবকিছুকে ওভারকাম করে এখন এই পর্যায়ে আমরা এসে দাঁড়িয়েছি। আচ্ছা আপু, তাহলে মোটামুটি আমরা কিন্তু একটা কনক্লুশনে পৌঁছাতে পারি, সেটা হচ্ছে যে আমরা আসলে যেই ধরনের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি, নট নেসেসারিলি একদম ওই সাবজেক্টই উই হ্যাভ টু মেক আওয়ার ক্যারিয়ার, তাই না?
আপনি যেমন ডেন্টিস্ট বা দাঁত নিয়ে পড়াশোনা করেছেন বা এরকম, কিন্তু আপনি অ্যাকচুয়ালি কাজ করছেন ডায়াবেটিস পেশেন্ট নিয়ে। এন্ড আপু যেভাবে অ্যাকচুয়ালি কম্পিউটার সায়েন্স সোলি পড়াশোনা করেছেন ওটার উপরে, কিন্তু আপু অ্যাকচুয়ালি নীলা আপু আসলে উইমেনকে কিভাবে এই ডিজিটালাইজেশনের মধ্যে প্রসেসটার মধ্যে আনা যায় সেটি নিয়ে কাজ করছেন। তো আসলে আমরা অন্টারপ্রেনারশিপকে মোটামুটি এরকম একটা কনফিউশনে আনতেই পারি যে আসলে যে যেটা নিয়ে ইন্টারেস্টেড সে সেটা নিয়ে কাজ করাটা বা প্যাশন নিয়ে কাজ করাটাই মূলত ওয়ান অফ দ্য কোর কি টু গেট দ্য সাকসেস, তাই না আপু? আমার মনে হয় আপনারা দুজনই আমার সাথে একমত হবে। হ্যাঁ, অনেকটা অনেকটা। কারণ যেমন আমার পড়াশোনার টেকনোলজি নিয়ে, সো আমার স্ট্রেংথটা ওখানে। হ্যাঁ, সো ওইটা নিয়েই আমি হচ্ছে বিজনেস করছি। সেম মনে হয় ফাইনালটাও সেম। ও ডক্টর, ওর স্ট্রেংথটা হচ্ছে মানে হ্যাঁ। অ্যাকচুয়ালি আমি যখন ডেন্টিস্ট্রি করছিলাম, সো আই ওয়াজ ভেরি হ্যাপি দেয়ার। এমন না যে আমার খুব মন খারাপ হতো বা কিছু, বাট ওই যে সন্ধ্যার টাইমটা আমি সেখানে দিতাম, যেমন 5টা থেকে হয়তো রাত 9টা পর্যন্ত দিচ্ছি, ওই রুমের ভিতর কিন্তু আমি ম্যাক্সিমাম 5 থেকে, যেহেতু আমাদের আরো মানে ডেন্টাল রিলেটেড কাজকর্ম, 5 থেকে 7টা বা 8টার বেশি পেশেন্ট আমরা হয়তো দেখতে পারি না, কিন্তু একটা অনলাইন প্ল্যাটফর্মকে সাপোর্টে রেখে আমরা কিন্তু মিলিয়নস অফ, এখন হয়তো 1000 নাই বা মিলিয়ন নাই, কিন্তু এক সময় এটা কিন্তু সম্ভব যে মিলিয়নস অফ পিপলকে আমরা সার্ভ করছি। আর এখানে স্টার্টআপের শক্তিটা, অনেকে আমাকে জিজ্ঞেস করে যে বিজনেস আর এন্টারপ্রেনারশিপের মধ্যে পার্থক্য কি। আমি বললাম যে আমাকে দিয়ে এক্সাম্পলটা নাও, সেটা হচ্ছে যে আমি যখন ডেন্টিস্ট্রি করতাম, আমি ওখানে 5 থেকে 10টা পেশেন্ট, বা আমাদের যারা সিনিয়র ডক্টর আছেন তারা 20-25টা পেশেন্ট পর্যন্ত হ্যান্ডেল করেন, বাট নট মোর দেন দ্যাট। কিন্তু আমি কিন্তু ওই রুমের বাইরে এসেও এবং টেকনোলজিকে সাথে নিয়ে আরো আরো হাজার হাজার মিলিয়নস অফ পিপলকে আমি সার্ভ করতে পারছি। আমার লাইনটাকেই আমি মানুষের কাছে পৌঁছে দিচ্ছি, আমার চিকিৎসা সেবাটাকেই আমি পৌঁছে দিচ্ছি, এবং এখানে শুধু আমি না, আমার সাথে আরো প্রচুর ডাক্তাররা কাজ করছেন। তার মানে কি, এখানে কিন্তু কর্মসংস্থানের একটা ব্যাপার থাকে। হ্যাঁ, তো সবাইকে আমি বিলিভ করি যে সবাইকে ডাক্তারি পড়েই যে সেই প্র্যাকটিস করতে হবে, হসপিটালে যেতে হবে, নট নেসেসারি। ওইটা অবশ্যই দরকার এবং ওইটা আমাদের দেশে অনেক প্রচুরই আছে, কিন্তু হেলথ কেয়ার এন্টারপ্রেনার মানে এন্টারপ্রেনার যে হচ্ছে এবং হেলথ কেয়ারে যে হচ্ছে, সে যদি চিকিৎসা সেবাটাকে জানে খুব ভালো মতো, তাহলে কিন্তু সে অন্য যে কোনো আউটসাইডার থেকে অনেক বেশি বুঝবে। কারণ আমি জানি আমার প্রবলেম গুলি কোথায়, আমি জানি একটা মানুষের কোথায় চিকিৎসা নিতে সমস্যা হচ্ছে, গ্যাপটা কোথায়। সো আমার মনে হয় যে এন্টারপ্রেনারশিপ নট নেসেসারি যে শুধুমাত্র চিকিৎসায় পড়েছি বলে আমাকে ডাক্তারি করতে হবে, অনেক ভাবেই আসলে এটাকে ডাইভার্সিফাইড করা যায়। আর আমাদের মোটামুটি কোভিড-19 আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে আমাদের ফিউচার যে টেকনোলজি বেসড হতে যাচ্ছে, বা টেকনোলজিটা আমাদের জন্য কি পরিমাণ ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। যেমন আমাদের সব কাজে আমরা এখন টেকনোলজি বেস করে ফেলছি, এন্ড উই নেভার নো যে আসলে এটা কখন এন্ড হবে। তো যত বেশি টেকনোলাইজেশন আমরা এটার মধ্যে আনতে পারবো, তত বেশি আমাদের জন্য লাভ। আচ্ছা, তো আমাদের অডিয়েন্স আমাদের কিছু কোয়েশ্চেন করেছে, যে আমাদের কাছে সময় অ্যাকচুয়ালি কম বাকি আছে, যার কারণে আমি একটু কম প্রশ্ন নিব। তো প্রথম প্রশ্ন অডিয়েন্সদের মধ্যে যেটা আমি নিচ্ছি সেটা হচ্ছে, নাফিসা সাদি আমাদেরকে প্রশ্ন করেছে, কুড ইউ টেল আস অ্যাবাউট ইউর উইমেন ইন টেকনোলজি স্কলারশিপ। আচ্ছা, নীলা আপু, প্রশ্ন সম্ভবত আপনার জন্য। আচ্ছা, উইমেন ইন টেকনোলজি স্কলারশিপ না, আমি আসলে এআই তে হচ্ছে মানে আমি স্কলারশিপ নিয়ে কথা বলেছি, তো ওই জন্য বোধহয় উনি করছে। আমি এআই তে স্কলারশিপ পেয়েছিলাম, আমার সাবজেক্টটা ছিল এআই স্কলারশিপ। বাট উইমেন ইন টেকনোলজি নিয়ে যদি আপনারা পড়াশোনা করতে চান, এখন অনেকগুলো সেক্টর আছে, মানে অনেকগুলো ইউনিভার্সিটি আছে এরকম স্পেসিফিক কিছু কোর্স নিয়ে মানে পড়াশোনা করায়। সো ওটা দেখতে পারেন। স্পেশালি যদি আমার বলতে হয়, আমি যতদূর জানি যে কানাডিয়ান কিছু ইউনিভার্সিটি আছে, আর টেক্সাস ইউনিভার্সিটি অফ ইউএসএ এটাতেও আছে উইমেন ইন টেক রিলেটেড সাবজেক্ট। সো আপনারা দেখতে পারেন। ওকে, আমাদের কাছে আরেকটা প্রশ্ন আছে। ফাহিম আবরার করেছে, প্রশ্নটি হচ্ছে লকডাউনের টাইমটা নারীরা কিভাবে কাজে লাগাতে পারে। ফাহিম আপু, আপনি কি মনে করেন আমরা অ্যাকচুয়ালি টাইমটা আসলে আমাদের সবারই কাজে লাগানো উচিত, মোর স্পেসিফিক্যালি আমরা নারীরা অ্যাকচুয়ালি কিভাবে কাজে লাগাতে পারি টাইমটা? থ্যাংক ইউ ভেরি মাচ। প্রশ্নটা মনে হয় সার্বজনীন নারীদের জন্য বলা হয়েছে। তো আমার মনে হয় যে ফাহিম আবরার ভাইকে আমি বলছি যে কি পরিমাণ ব্যস্ত নারীরা
এটা আমার মনে হয় যে আপনার আশেপাশে যদি আপনার মা বা বোন বা যে কেউ থাকে, তা আপনি নিজে দেখতে পাবেন। আপনার মাকে বা আমার মাকে দিয়ে যদি এক্সাম্পল দিই, আমার মা যে কাজগুলি আগে হয়তো এমন হতো যে হয়তো মেড সার্ভেন্টের হেল্প নিয়ে করতো, যেটা এখন লকডাউনের কারণে মেড সার্ভেন্ট নাই, তো ঘরের সব কাজ তাকে করতে হচ্ছে এবং ডাবল করতে হচ্ছে। হ্যাঁ, সেম অ্যাজ মাই। আগে আমি বাইরে কাজ সামলাতাম, ছেলে বাচ্চারা স্কুলে যেত, ছেলে মেয়ে স্কুলে যেত। হ্যাঁ, তা এখন সেই সময়টুকু তারা বাসায়, এবং তাদের সাথে যেটা হয় যে আমরা 24/7 আমরা হয়তো হাঁপিয়ে উঠি, তারাও কিন্তু হাঁপিয়ে ওঠে। এবং ঢাকা শহর হচ্ছে কংক্রিটের শহর, তো এখানে তাদের বের হওয়ার জায়গা নেই, কোথাও যাওয়ার জায়গা নেই। তো তাদেরকে কি করে আরো একটু প্রোডাক্টিভ ওয়েতে তাদের সময়টাকে ইউটিলাইজ করা যায়, সেটা নিয়ে আমাদেরকে এঙ্গেজ থাকতে হয়। আর যেহেতু আমার একটা স্টার্ট আপ আছে, তো আমি এদিকে বিজি। যাদের এগুলি নেই তাদের হয়তো পড়াশোনা আছে, পড়াশোনা না থাকলে এখন গুগলের যুগ, অনলাইনের যুগ, তো স্টাডি করা যেতে পারে, ইন্টারাকশন বাড়ানো যেতে পারে। আজকে যেমন আমি আর নীলা, আমরা দুজনেই কিন্তু লাইভ খুব অ্যাভয়েড করি, খুব মানে অ্যাভয়েড করি। মানে আমাদের একটাই প্রশ্ন, সবসময় আমরা নিজেদের মধ্যে যখন কথা বলি তখন বলি যে আচ্ছা, একটা যে লাইভ হয় কেউ কে আসলে শোনে নাকি সবাই লাইভ করে? আজকে আমরা এখানে কেন এসেছি, যখন সঞ্জিদা আমাদেরকে বলেছে যে বিষয়টাই হচ্ছে যে আড্ডা, এখানে শিক্ষণীয় কিছু নাই, তো তখন উই ফিল সো মাচ ইন্টারেস্টেড। যে কারণ মানুষকে জোর করে শিখিয়ে আসলে ওভাবে হয় না। আমাদের আড্ডা থেকে যদি কেউ একটা দুইটা কথা থেকে ইন্সপায়ার হয়, তাহলে সেটাই আমাদের জন্য অনেক বেশি। ট্রু আপু, ট্রু। আচ্ছা, আমাদের কাছে আরেকটা প্রশ্ন আছে। আম, প্রশ্নটি হচ্ছে, আম, ফারদিন হোসেন করেছে, বাংলাদেশের প্রযুক্তি খাতে নারীদের অংশগ্রহণকে আশানুরূপ মনে করেন? নীলাপু। কঠিন প্রশ্ন। আহ, আমরা আশানুরূপ, আমি যদি বলি, আমি উইমেন ডিজিটালের সাকসেস দিয়ে শুরু করি। হ্যাঁ, আমি তো শুরু করেছি 2013-এ, তখন আমার সাথে 5টা মেয়ে কাজ করতো। হ্যাঁ, সেটা হচ্ছে ঢাকা শহরের 5টা মেয়ে। তো আর এখন হচ্ছে 2020-তে এসে আমার মোটামুটি ঢাকা শহরে 25 জন নারী আমার সাথে কাজ করে, এবং ঢাকার বাইরে যত মেয়ে আছে তাদের সব যদি কাউন্ট করি, সেটা অলমোস্ট হচ্ছে আপনার 40 থেকে 42-র মধ্যে। হ্যাঁ, তাহলে আমি যেটা বিশ্বাস করি যে এটা অবশ্যই আশানুরূপ এখন। একটা সময় ছিলই না। তো যখন আমি যখন জব শুরু করি, তো আমার স্টাডির সময় দেখা যায় আমি একাই স্টুডেন্ট, জব করতে এসে আমি একাই ওই ডিপার্টমেন্টে আছি। তো সেক্ষেত্রে তো এখন আমার অফিসে অ্যাটলিস্ট 25টা মেয়ে একসাথে বসতে পারছে। সো আমি 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 আশাবাদী, আমি খুব পজিটিভ থিঙ্কার। তো আমার কাছে মনে হয় যে চেঞ্জ হচ্ছে, আবার এটা আরো বাড়বে। আসলে আমরা ডে বাই ডে অ্যাকচুয়ালি দেখছি যে নারীদের অংশগ্রহণ সর্বক্ষেত্রে বাড়ছে। তো এটা হ্যাঁ। অ্যাকচুয়ালি ভেরি পজিটিভ থিং ফর আস। আচ্ছা, ফাহিন আপু, আপনি কিন্তু বেশ কয়েকবার উল্লেখ করছিলেন যে ফেইলিয়ার স্টোরিটা, এবং আমাদের শো এর অ্যাকচুয়ালি অনেক ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট আমি মনে করি, বিকজ আমরা সবসময় সাকসেসের কথা শুনি। আমার কাছে মনে হয় যে সাকসেস যত না মানুষকে ইন্সপায়ার করে, ফেইলিয়ার থেকে ঘুরে দাঁড়ানোর গল্পটা মানুষকে অনেক বেশি ইন্সপায়ার করে। অ্যাকচুয়ালি আমাদের মতো ইউথ যারা আসলে কোনো কিছু স্টার্ট করার চিন্তা করছি, অথবা নিজের ক্যারিয়ারটাকে ঠিক করার চেষ্টা করছি, আমার কাছে মনে হয় ফেইলিয়ার থেকে ঘুরে দাঁড়ানোর গল্পটা আমাদের জন্য অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট হবে। তো ফাহিন আপু, আপনার কাছ থেকে শুনতে চাই। থ্যাংক ইউ সঞ্জিদা। আসলে ফেইলিয়ার যদি বলি, আমার মনে হয় যে আমি যদি খাতা কলম নিয়ে বসি তাহলে ফেইলিয়ার আর ফেইলার মানে লিস্ট অফ ফেইলার্স। হ্যাঁ, তো এখন লিস্ট অফ ফেইলস। তো এখন দেখা যায় যে মানে নামটা দিয়ে শুরু করি। আমাকে সবসময় একটা প্রশ্ন করে যে ঢাকা কাস্ট কি? আবার কাস্ট শুনলেই তো মনে হয় যে হয় এটা রেডিও না টেলিভিশন, তোমার যেটা হেলথ কেয়ার, তো বুঝাই যায় না কেমন এটা ঢাকা কাস্ট কেন? তো আমি যখন 2016-তে প্রথম শুরু করি, 2016-তে যখন স্টার্ট করি, তখন 2016 লাস্টে আসলে একদম ডিসেম্বরের দিকে। তো আমরা এটুআইতে একটা ওই যে ওমেন ইনোভেশন ফান্ড নামে একটা ফান্ড তখন চালু ছিল। তো আমি জানি না এখন আছে কিনা। তখন খুব আগ্রহ নিয়ে আমি পডকাস্ট, বাংলাদেশে পডকাস্ট আসলে এত ফেমাস না এই মুহূর্তে, মার্কেট রেডি না, বাট তখন আমি পডকাস্ট শুনতাম, এবং আমার একজন মেন্টর ছিলেন, উনি আমাকে পডকাস্ট কি সেটা উনি বুঝাতেন, মানে জানিয়েছিলেন। তো তারপরে আমি চিন্তা করলাম ঠিক আছে, যেহেতু ট্রাফিক জ্যাম বাংলাদেশে একটা বড় সমস্যা, গাড়ি মানে বাসে দাঁড়িয়ে ইউটিউব দেখাটাও ডিফিকাল্ট, সো পডকাস্ট যদি করি, শুধু কানে হেডফোন দিয়ে স্টুডেন্টরা শুনতেও পারবে বা পড়তেও পারবে, বা যাই হোক ওরা পডকাস্টে সেটা পারবে। তো বাংলাদেশে পডকাস্টের একটা সম্ভাবনা আমি তখন দেখছিলাম। তো আমরা এটুআইতে খুব উৎসাহ নিয়ে, আমরা 3জন মেয়ে ছিলাম, আমরা খুব উৎসাহ নিয়ে আমরা প্রজেক্টটা জমা দিই এবং উই ফেইল। হ্যাঁ, ওই শুরু হলো আমার ফেইলার।
তো ততদিনে আসলে একটা জিত বলবো না, তখন আমরা ওই প্রজেক্টটা ভাবে মানে ফাইল বন্ধ করে আমরা রেখে দিয়েছি, কিন্তু ওই প্রজেক্টের জন্য আসলে আমরা অনেক আশা নিয়ে কাজ করেছিলাম। তো ফেইলটা কেন হলাম সেটা হচ্ছে যে আমি মার্কেট রিসার্চ করিনি, যেটা আমার সবচেয়ে বড় ভুল ছিল, যেটা থেকে আমি পরবর্তীতে শিখে পরের যে নিশে আমি কাজ করেছি, তখন আমি মার্কেট রিসার্চ করে তারপর কাজ করেছি পরে আর কি, পরে যে প্রজেক্টটা করেছি। কিন্তু পডকাস্টের মার্কেট আসলে বাংলাদেশে এখন রেডি না, ট্রু পডকাস্ট আমরা যেটা বলি ওটা রেডি না। আর বিশেষ করে আমাকে যেহেতু কেউ চেনে না, আমি ওরকম কোনো ফেমাস কোনো পার্সোনালিটি না, 2016-17 কথা বলছি, ওই সময় আমার কথা যদি ইনফ্লুয়েন্সিয়াল কেউ স্টার্ট করতেন ডেফিনেটলি হয়তো বা এটা একটা আলোড়ন সৃষ্টি করতে পারতো, কিন্তু যেহেতু আমার ওরকম তখন পরিচিতিটা ছিল না, তো ওই সময় পডকাস্ট আসলে মার্কেট যেহেতু রেডি না, আমি ওই সময় স্টার্ট করতে পারছিলাম না। তো পডকাস্ট আমার রয়ে গেল, তখন ওইখানে আমাদের ডোমেইন নেওয়া হলো ঢাকাকাস্ট নামে। তারপর সবাই বললো যে তা তুমি এখন কি করবা, তো তুমি কি পডকাস্ট করবা নাকি তুমি অন্য কিছুতে যাবা। তখন আমি ওই যে ডায়াবেটিস নিয়ে বললাম যে না, ডায়াবেটিস নিয়ে পডকাস্ট করতে চাচ্ছিলাম, হলো না যেহেতু, ঠিক আছে ডায়াবেটিস নিয়ে আমি কাজ করবো, বাট পডকাস্ট না, লেটস ডু অ্যানাদার থিং, বাট উই উইল ইউজ দ্য অডিও অ্যান্ড ভিডিও সাইড। তো তারপরে নাম অনেকবারই আমাকে চেঞ্জ করতে বলা হয়েছে, বাট আমার কাছে মনে হয় যে ঢাকাকাস্ট নামটা হয়তো বা কোনো একদিন চেঞ্জ হতে পারে, বিকজ আই হ্যাভ 4 more co-founders, so ওদের ডিসিশন একটা বিশাল ব্যাপার, এখনো পর্যন্ত তারা অপোজ করেনি। আর আমার কাছে মনে হয় যখন ঢাকাকাস্ট নামটা আমি দেখি, ওই ফেইলারটা আমার চোখের সামনে ভাসে। তো ভাসলে যেটা হয় যে আমার পিছনে ইনস্টিংক্ট কিন্তু আমার ফেইলার, মানে যখনই আমি দেখি যে আমি অনেক বেশি ব্যর্থতা আমার ভিতরে ছিল, তো ওইটাই আমাকে সামনের দিকে কাজ করতে আসলে অনেক বেশি ইন্সপায়ার করে। তো এইটা ছিল একটা ঢাকাকাস্টের নামের পিছনে, নামের সাথে ফেইলার। আরেকটা ফেইলারের কথা আমি বলবো, হয়তো এটা থেকে যারা শুনছেন তারা হয়তো বা কিছুটা রিলেট করতে পারবেন, সেটা হচ্ছে ডাক্তারি ছেড়ে আমি যখন এন্টারপ্রেনারশিপে আসি, তখন আমি একটা বড়সড় ধাক্কা খাই। কারণ আমরা যারা ডাক্তার, যারা আমরা চেম্বার প্র্যাকটিস করি বা হসপিটালে কাজ করি, আমরা কিন্তু একটা বলে না যে একদম হাতে হাতে আমরা টাকাটা পাই। হ্যাঁ, আমাদের ইনকামটা কিন্তু ডেইলিও হয় আবার মান্থলিও হয়। তো যখন এন্টারপ্রেনারশিপে আসলাম, তখন তো প্রথমে 1 বছর 2 বছর দেয়ার ইজ নো ইনকাম। কারণ আমি কিন্তু এমন না যে ডেন্টিস্ট্রির পাশাপাশি এন্টারপ্রেনারশিপটাকে নিয়েছি, এন্টারপ্রেনারশিপটাকে আমি খুব সিরিয়াসলি নিয়েছি এবং 24/7 আমি এখানে দিচ্ছি। তো যখন আর্নিংটা আসে না, তখন কিন্তু আর্নিংটা মেন্টালি মানুষকে অনেক বেশি স্টেবল করে বা বুস্ট আপ করে। যখন আসে না, তখন মানুষ আস্তে আস্তে ফ্রাস্ট্রেটেড হতে থাকে। আমি ফ্রাস্ট্রেটেড হই না, কারণ আমি মাইন্ড সেট আপ করে এসেছি, কিন্তু তারপরেও সামহাও আমার কাছে মনে হয় যে আমি কি ব্যর্থ হলাম, আমি কি এই পথটা চয়েস করে আমি ভুল করলাম। তো এই জিনিসটা আমাকে প্রতি মুহূর্তে আমি কি ব্যর্থ, নাকি আমি এখনো সাকসেসের জন্য কষ্ট করে যাচ্ছি, যে এই যে একটা তাগিদ, এটা আমার মনে হয় একটা মানুষের লাইফে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে আমি কোন পথটা চয়েস করলাম, আগেরটা কি ঠিক ছিল না এখন এটা ঠিক আছে। তো এই দুইটা জিনিস আসলে আমি ফেইলার প্লাস হচ্ছে আমার মানে সামনে যাওয়ার যে অনুপ্রেরণা, এই দুইটাকে হিসেবে কাজ করে আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের জন্য আমাদের সাথে ফেলিয়ার স্টোরিটা শেয়ার করার জন্য, বিকজ আমার কাছে মনে হয় ইটস গোইং টু বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেগমেন্ট অফ দিস শো, বিকজ যারা দেখছেন তাদের কাছে এটা একটা অনুপ্রেরণার কারণ হতে পারে। আচ্ছা নীলা আপু, আপনাকে বেশ সিরিয়াস ধরনের মানুষ মনে হয়, তো আপনাকে একটু ভিন্ন ধরনের একটা প্রশ্ন করবো আমি, সেটা হচ্ছে আপনার এই যে টোটাল জার্নি, আপনার কাছে আপনার কোনো ফানি কোনো এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতে চান, যে মানে আপনার কাছে এই ব্যাপারটা টোটালি আনএক্সপেক্টেড ছিল, যে এরকম একটা এক্সপিরিয়েন্স? এরকম কোনো এক্সপিরিয়েন্স আমি না সব ভুলে যাই আসলে। আহ, কি বলবো আসলে, এরকম এক্সপিরিয়েন্স বলতে চাই খুব সারপ্রাইজ হয়েছে হচ্ছে একবার আমরা একটা জায়গায় ওয়ার্কশপ করাতে গেছি। হ্যাঁ, তো ওয়ার্কশপ করাতে গিয়ে যেটা হলো, আমাদের ওয়ার্কশপটা আসলে বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, তো আমরা তখন হচ্ছে গিয়ে আমাদের ওই লোকাল থানায় আমাদেরকে গিয়ে পুলিশের সহায়তায় আমাদের হচ্ছে ওয়ার্কশপ আবার রান করাতে হয়েছে। তো বাট যেটা হয়েছে যে আমরা কেউ হইনি, মানে আমরা যে গ্রুপটা গেছিলাম ঢাকা থেকে, আমরা কেউ আপসেট হই নাই। হ্যাঁ, তো এইটা ছিল আমাদের জন্য একটা শকিং। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের ঢাকা অফিসে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আমার অফিস তখন ছিল র‍্যাব 2 উল্টা দিকে। হ্যাঁ, তো ওই যে বিল্ডিংটা আমার অফিস ছিল, আমার নিচতলায় অফিস ছিল, আর উপরে পুরো ফ্লোরটা সব র‍্যাবের লোকজন ভাড়া থাকতো। তো একদিন হচ্ছে একটা র‍্যাবের ফুল ফোর্স এসে আমাদের দরজা নক করে।
অফিসের দরজা। এবং ওনারা হচ্ছে আমাদের যে ইয়ে আছে হেল্পিং হ্যান্ড মানে খালা আছে, উনি দরজা খুলে দিল, তো ওরা সব পুরো একটা ফোর্স ঢুকলো। তা আমি একটু ভিতরে রুমে বসি, আর সামনের জায়গাটা বেশ লম্বা, ফুল টিমটা ওখানে বসতো। তো বিশাল একটা ফোর্স দেখে এরা ভয় পেয়ে গেছে, আমার টিম মেম্বাররা। হ্যাঁ, তা এখন ওদেরকে জিজ্ঞেস করলো এখানে আপনারা কি করেন, তো এটা বলছে, ওরা বললো যে এটা একটা আইটি কোম্পানি প্লাস আইটি ট্রেনিং সেন্টার, এখানে আমরা আইটি নিয়ে কাজ করি। বলে যে আপনারা কি হ্যাকিং করেন? হ্যাঁ, তো আমার যে ম্যানেজার, ও বলে স্যার আমরা হ্যাকিং করি না। হ্যাঁ, বলে তাহলে কি জিএমবি কোনো কাজ করেন? বলে যে জঙ্গি রিলেটেড কোনো কাজ করেন? তো ও বলতেছে স্যার না, আমরা সেটা করি না। বলে এটা কে চালায়, আপনি চালান? বলে না, আমি চালাই না, আমার আপু আছে ভেতরে। বলে আপনার বসকে ডাকেন। হ্যাঁ, তো আমি ওখান থেকে আমি বুঝি না কে আসছে। হ্যাঁ, তা আমি বলতেছি যে মিথিলা যে আসছে ওকে পাঠা দাও এখানে। হ্যাঁ, আমি আর শুনতে পাচ্ছি না আসলে কে হচ্ছে ওখানে। তো বলতেছে যে আপনার বস তো আমাদের যাইতে বলছে। আচ্ছা ঠিক আছে। তো ওনারা আসছে, আর আমি না বসে কাজ করছিলাম, হঠাৎ করে দেখে যে কালো ড্রেস পরে অনেকগুলো মানে র্যাব। একটু শকিং, কি ব্যাপার, এটা র্যাব কেন এখানে আসবে? আমি অবাক হয়ে তাকা ওদের কাছে, মানে ভয়ের চেয়ে আমি অবাক বেশি হয়েছি। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনারা আসলে কেন এখানে, কি চাচ্ছেন? তো বলতেছে আপনারা তো এখানে জঙ্গির কাজ করতেছেন, হ্যাকিং করতেছেন। হ্যাঁ, সো আমরা আপনার অফিস চেক করতে আসছি। তো তখন আমি বললাম যে আই ফিল অনার যে আপনারা আসছেন এবং আমাকে আমার টিমটাকে হ্যাকার বলছেন, যেখানে বাংলাদেশের নারীদেরকে বলে যে আইটির কিছুই পারে না, আর হ্যাকার মানে অনেক উপরের লেভেলের কোডার। সো আপনি এইভাবে অ্যাপ্রিশিয়েট করছেন, আই ফিল প্রাউড। হ্যাঁ, তো উনি হেসে দিয়েছে। হ্যাঁ, অসাধারণ উত্তর আপু। তো তখন উনি বলে কি আমি কি বসবো? তবে অবশ্যই ওনাকে দাঁড়ায় কথা বলতেছে। তো পরে বলে কি আমি আসলে অনেকদিন ধরে আপনাদেরকে অবজার্ভ করছি যে এখানে অনেকগুলো মেয়ে আসে, অনেকগুলো মেয়ে যায়, সবগুলো মেয়েকে বাচ্চাই লাগে, যে মানে ম্যাচিউর কাউকে দেখছি না। তো তখন আমি বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম, আমি এই বাড়ির ৫ তলায় থাকি, আমি বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম যে এখানে কি হয়, এরা কি করে এখানে? তো উনি বললো যে আইটি কোম্পানি চালায়। তো প্রথম থেকে আমি বিশ্বাস করতে পারি নাই। পরে অনেকদিন অবজার্ভ করার পরে দেখলাম যে না, এখানে আসলে মেয়েরা আসে এবং যায়, এটা রেগুলার কাজ, মানে শখের কিছু না, এটা রেগুলার কিছু একটা হচ্ছে। তো দ্যাটস আমি আসলে দেখতে আসছিলাম, যদি কোনো হেল্প লাগে বলবেন। তো এখন পর্যন্ত র্যাব টু আমাদের ফ্রেন্ডের মতো আর কি, কোনো হেল্প লাগলে আমরা দৌড়াই। হ্যাঁ, তো এই হচ্ছে মানে খুব শকিং এবং সারপ্রাইজিং একটা ইয়ে আমাদের জন্য, যে আমরা যখনই অবসর হয় তখন বলি আমাদের আর কি বাকি আছে, র্যাবও এসে গেছে আমাদের কাছে, তো আর তো কিছু বাকি নাই। টোটালি ফানি একটা এক্সপিরিয়েন্স আপু। আচ্ছা পাহিন আপু, একটা আমাদের কাছে একটা কমেন্ট আছে, আমার কাছে মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট একটা কমেন্ট। এটি মাহবুব আমাদেরকে যে কমেন্টটা করেছে, সেটা লাস্ট লাইনটা আমার কাছে মনে হয় মোস্ট ইম্পর্টেন্ট, যে ইজ ইট গুড প্র্যাকটিস টু অ্যাপ্লাই মেডিসিন উইদাউট গোয়িং টু ডক্টর, আই মিন বিকজ এই প্র্যাকটিসটা আমার মনে হয় আমার দেশে অনেকের মধ্যেই আছে, এন্ড উইচ ইজ আপনি বাকিটা বলে দেন আপু, এটাই বেটার। থ্যাংক ইউ ভেরি মাচ মাহবুব ভাই, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমাদের আসলে টেন্ডেন্সি আছে যে আমরা গুগলকে খুব বেশি আপন মনে করি। ডেফিনেটলি গুগল আমাদের আপন, গুগল আমাদের জীবনযাত্রাকে অনেক ইজি করেছে, ডেফিনেটলি। তবে নিজের হেলথ নিয়ে না। আমি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমি তখন ডেন্টালে প্র্যাকটিস করতাম, তো এক ভদ্রলোক এসেছেন তার বাচ্চাকে নিয়ে, এবং আমরা একটা ট্রিটমেন্টের নাম বললাম, হ্যাঁ, যে বাচ্চার দাঁতে এই জিনিসটা করতে হবে এবং এটা একটু কস্টলি। তো উনি এবং ওনার ওয়াইফ আমাদের অপোজিটে বসে এবং বাচ্চাটা ডেন্টাল চেয়ারে শোয় এবং আমি বাচ্চাটার পাশে। তো আমি তাকে বুঝিয়ে বললাম যে এটা আসলে এরকম একটা চিকিৎসা, এটার টার্মটাকে আমরা এটা বলি এবং এটার কস্টিংটা হচ্ছে এরকম, এটার জন্য আপনাকে ৪-৫ দিন আসতে হবে, আমি সব বুঝিয়ে বললাম। তো আমি তখন দেখলাম, যেহেতু আমাদের ডক্টরদের আইকে বলা হয় ইগলস আই, হ্যাঁ, তা আমি তখন দেখলাম যে মাহবুব ভাই এই প্রশ্ন থেকে আপনি উত্তরটা পেয়ে যাবেন, এই অ্যান্সারটা থেকে। তা আমি দেখলাম আর চোখে যে তার ওয়াইফ, যিনি কিনা দেয়াল সাইডে ছিলেন, তিনি সামহাউলি ফোন টিপছেন। তো তখন আমি বুঝলাম যে তিনি গুগল করছেন, আমি যে কথাটা বলছি ওটা উনি গুগল করার চেষ্টা করছেন যে আসলে আমি ঠিক বলছি কিনা। তো তারপরে উনি ওখানে দেখলেন যে ওখানে বেশ কিছু, গুগলে তো আসলে সবকিছু চলে আসে, গুগলের আসলে এটা নীলা খুব ভালো বলতে পারবে যে ওই টার্মটা ইউজ করা যত কিছু আছে সবই তো তখন আসতে থাকে। তো তখন উনি দেখে একটু অপোজ করা শুরু করলেন যে না, ছোট বাচ্চাকে এটা করব না, এটা দরকার না, এটা ওরকম না, সেরকম না। উনি ওই সময়ের মধ্যে যতটুকু উনি ইনফরমেশন গ্যাদার করতে পেরেছেন উনি আমাকে সেটা বলছিলেন।
তো যেহেতু পেশেন্ট, উই রেসপেক্ট আওয়ার পেশেন্ট লট। তো আমি তখন বুঝতে পেরে আমি তখন তাকে বললাম যে আপা, আপনি চিকিৎসা না করান, আমার কোনো সমস্যা নাই, কোথাও কোনো সমস্যা নেই, এটা একদমই পেশেন্টের ব্যাপার। কিন্তু গুগলে আপনি যদি একবার লিখেন যে মানে কিভাবে বাসায় আপনি ডেলিভারি করাবেন, একটা মহিলা যদি প্রেগন্যান্ট থাকে কিভাবে ডেলিভারি করাবেন এবং 5 মিনিটে ডেলিভারি করাবেন, সে আপনাকে সুন্দর একটা ভিডিও দিয়ে দিবে, সেই সাজেশনে সে আপনাকে দিয়ে দিবে। হ্যাঁ, সো কখনোই নেভার ট্রাস্ট গুগল, নেভার ট্রাস্ট গুগল ইন কেস অফ ইয়োর চাইল্ড। হ্যাঁ, তো বাংলাদেশের সবাই কিন্তু ওই শিশু থেকেই বড় হয়, এমন না যে জন্মের সময় থেকেই তার বয়সটা ওরকম মানে ম্যাচিওর থাকে। সো শিশু অবস্থাটা আমাদের ভিতরে কিন্তু সবসময় আমরা ধারণ করি। ইচ এন্ড এভরি পার্সন, একজন 70 বছর বয়স্ক লোকও কিন্তু তার মনের ভিতরে একটা শিশু সুলভ আচরণ থাকে। কেন এটা বললাম? সেই শিশু সুলভ আচরণটা কখনো কখনো আমাদের ক্ষতি ডেকে আনে। সো ডিমস ইজ গুড, ডিমস ইজ আ গুড প্র্যাকটিস, নো ডাউট, নাহলে তো এটা এত জনপ্রিয় অ্যাপ হতো না। কিন্তু কিছু ক্ষেত্রে ইন সার্টেন এক্সটেন্টে আমার মনে হয় যে এক্সপার্ট ওপিনিয়ন নিলে ভালো। আপনি চিকিৎসা না নিতে পারেন, আপনি ডক্টরের পরামর্শটা একসেপ্ট না করতে পারেন, কিন্তু শুনতে তো দোষ নেই। হ্যাঁ, মাঝে মাঝে আমরা এমন করি যে ঠিক আছে ডক্টর অনেক ভুল চিকিৎসা করে, তো আমি নিজেই দেখি এটা করে ফেলি, বা একে জিজ্ঞেস করি, ওকে জিজ্ঞেস করি। এখন আমার এখানে একটা প্রশ্ন মাহবুব ভাইয়ের কাছে থাকবে, সেটা হচ্ছে উইথ রেসপেক্ট, সেটা হচ্ছে ডাক্তার যে ভুল চিকিৎসা করে এটা হওয়ার জন্য তো ডাক্তার হওয়া লাগবে, আদারওয়াইজ সাধারণ মানুষ তো বলতে পারবে না যে উনি ভুল চিকিৎসা করেছেন, রাইট? সো এইটাই হচ্ছে তফাৎটা, যে একটা ডিমস পড়ার পরে আপনাকে, আপনি যদি একটা ওষুধ নেন এবং একটা ডাক্তারের ওপিনিয়ন নেওয়ার পরে আপনি ডিমসের সাথে মিলিয়ে যদি ওষুধটা নেন, দুইটার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ হবে। কোনো কিছুই খারাপ না, কি উপায় আপনি ইউজ করছেন সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, গুগল দিয়ে কিন্তু আমরা অনেক কাজ করি, হ্যাঁ, ইন্টারনেট দিয়ে আমরা অনেক কাজ করি, আবার ইন্টারনেট অনেক ধ্বংসেরও কারণ, রাইট? সো আপনি কিভাবে ইউজ করছেন জিনিসটাকে, ডিমস আপনি অ্যাপটা কিভাবে, ডিমস আছে আমি এখানে একটু বলি ডিমসটা কি। এটা হচ্ছে এখানে সব ওষুধের নাম দেওয়া থাকে এবং এটার ইন্ডিকেশন গুলি দেওয়া থাকে। হ্যাঁ, সফটওয়্যারটা ডেফিনেটলি উপকারী, কিন্তু নট উইদাউট প্রেসক্রিপশন অফ ডক্টর, কখনোই না, নেভার এভার। ইভেন কি অ্যান্টাসিড আমরা ভাবি যে একটা খেলে কিছু হয় না, এখন বের হয়েছে যে অ্যান্টাসিড ট্যাবলেটও বা প্যারাসিটামলও, হ্যাঁ, এগুলি যদি আমরা মাত্রা অতিরিক্ত খেয়ে ফেলি তাহলে কিন্তু কিডনিকে ড্যামেজ করে। ড্যামেজ মানে কি, মানে খুব শর্ট টাইমের মধ্যে। সো প্রত্যেকটা জিনিসের আগে এক্সপার্টের ওপিনিয়ন নেওয়া ভালো। এখন আমি চিকিৎসক, আমি যদি এখন সফটওয়্যার নিয়ে কাজ করতে চাই, ডেফিনেটলি আমার নীলার পরামর্শ নিতে হবে। আমি নিজে নিজে যদি অ্যাপ দেখে দেখে বা গুগল দেখে দেখে যদি কাজ করা শুরু করি, তাহলে কোনোদিন সেটা ওর মতো পারফেক্ট হবে না। সো সেম আমাদের ক্ষেত্রেও আর কি। সো অডিয়েন্স, আমরা শুনলাম এতক্ষণ, উই অল হ্যাভ লিসেন যে একটু খারাপ লাগলে বা একটু জ্বর হলেই চকলেটের মতো যাতে আমরা প্যারাসিটামল না খেয়ে ফেলি, আমাদের ডক্টর আমাদেরকে সাজেস্ট করলেন। এন্ড আমার মনে হয় যেটা আমাদের সবার মেনটেন করা উচিত, আমরা ডক্টরের পরামর্শ ছাড়া কখনোই যাতে ওষুধ সেবন না করি, কখনোই উচিত না। আচ্ছা আপু, মোটামুটি অনেক সিরিয়াস কথাবার্তা হলো। আপু, আপনাদের দুটো অর্গানাইজেশনেরই ডিফারেন্ট ডিফারেন্ট অনেক অ্যাচিভমেন্ট আছে। তো একটু শর্টে যদি আমাকে বলতেন, যেহেতু আমাদের শো এর শেষ টাইম অলমোস্ট চলে এসেছে, আমরা আরেকটা ছোট্ট প্রশ্ন নিয়ে, এটা হচ্ছে সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন। তো যেটা হচ্ছে যে আপনাদের ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্টস গুলো যদি একটু শর্টে বলতেন, যে এই এই টাইপের, এই দেশে এই টাইপের কাজ করেছেন বা এখান থেকে এরকম অ্যাওয়ার্ড পেয়েছেন। নীলা, আপনাকে দিয়ে শুরু করি। আচ্ছা, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, বেসিক্যালি আমি আসলে লোকাল অ্যাওয়ার্ড খুব একটা পাইনি, কেন জানি আমাকে লোকাল মানুষ অ্যাওয়ার্ড দেয় না, মনে হয় আমি ঠিকঠাক কাজ করতে পারি না লোকালি। সো যাই হোক, এনিওয়েজ আমি ইন্টারন্যাশনালি যেমন আমি প্রথম পেয়েছি মান্থান অ্যাওয়ার্ড, এটা হচ্ছে দিল্লি থেকে পেয়েছি, এটা সাউথ ইস্ট এশিয়ান একটা অ্যাওয়ার্ড। দেন আমি সেকেন্ড অ্যাওয়ার্ডটা পেয়েছি জার্মান থেকে, বেস্ট বিজনেস মডেল অ্যাওয়ার্ড। দেন আমি হচ্ছে অস্ট্রেলিয়ান একটা স্কেলেটর প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে স্পার্ক ইন্টারন্যাশনাল, সো ওখান থেকে আমি পেয়েছি বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড। দেন স্প্রিং এর হচ্ছে ফুল একটা স্কেলেটর প্রোগ্রাম আমি শেষ করলাম, ওটা 1 ইয়ার ছিল, এবং ওটার পরে আমরা বেশ ভালো একটা ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট পেয়েছি, এখন ইনভেস্টমেন্টও পেয়েছি, এবং স্টিল নাও যেমন ওদের সাথে আজকেও আমাদের আরেকটা প্রজেক্ট নিয়ে কথা হলো। সো এরকম এরকম মানে মোটামুটি বাইরে থেকে অনেকগুলোই অ্যাওয়ার্ড পাওয়া হয়েছে, কিন্তু যদি লোকাল বলো তাহলে না, আমি আসলে কিছু বলতে পারবো না, কিন্তু লোকালি খুব একটা পাইনি, লোকালি আমি আসলে অত কিছু করিনি মনে হয়। তো এগুলোই। সো মেনি কংগ্রাচুলেশনস আপু, এতগুলো অ্যাওয়ার্ড পাওয়ার জন্য। এটা আপনার জন্য না, শুধু আমাদের দেশের জন্য একটা অ্যাচিভমেন্ট যে আপনি এত ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস পেয়েছেন। ফাহিন আপু, আপনার থেকে একটু শুনতে চাই।
আচ্ছা, আমার স্টার্টআপের জার্নিটা যদি বলি, এখন আজকে মনে হয় 20 তারিখ না জুনের, গত 2019-এর 18ই জুন আমাদের অনারেবল স্টেট মিনিস্টার পলক স্যার আমার সার্ভিসটা লঞ্চ করেন, প্রোডাক্ট লঞ্চ যেটা বলি। তো তার আগে আসলে এই ঢাকা কাস্টের জার্নিটা ওভাবে স্টার্ট হয়নি, গত বছর 18ই জুন থেকেই স্টার্ট হয়েছে, আইসিটি মিনিস্ট্রি থেকে আমার যাত্রাটা শুরু। তো তারপরে আমি সেপ্টেম্বরে প্রথম প্রথম যখন আমি পার্টিসিপেট করি, এবং সেটা হচ্ছে যে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের জন্য, সেটার নাম হচ্ছে শি লাভস টেক। সেটা চায়নাতে বেইজিং বেসড, এবং সেটা ওয়ার্ল্ডের মধ্যে ওরা বলে যে মানে ওমেন বেসড টেক প্ল্যাটফর্মের মধ্যে ওয়ান অফ দি বিগেস্ট প্ল্যাটফর্মস। তো বাংলাদেশ থেকে আসলে আমি খুব সৌভাগ্যবান যে বাংলাদেশ প্রথমবারের মতো ওখানে পার্টিসিপেট করে, এবং আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, এবং আমার সাথে ওখানে অস্ট্রেলিয়া, কানাডা, তারপর প্রবাবলি ইউএস, হংকং, ওরা সবাই ছিল। আমরা 15 জন ছিলাম ফাইনালিস্ট, এবং তারা প্রথম বাংলাদেশে একজনকে পেয়ে তারা খুব ভীষণ খুশি, এবং এখনো পর্যন্ত তাদের সাথে আমার খুব ভালো রিলেশনশিপ, এবং তারা বাংলাদেশকে খুব মানে স্নেহ করে, যেটাকে বলে আদর করে, যে ছোট একটা দেশ বাট দে আর ট্রাইং। তো তারা খুব সম্মানের চোখে দেখে। এরপরে যেটা হলো যে এক্সিলারেটিং এশিয়া, এটা নীরাও জানে যে এক্সিলারেটিং এশিয়াতে সিঙ্গাপুর বেস যেটা, ওরা বাংলাদেশে এসেছিল। তো সেখানে আমরা প্রায় 57টা-58টা বাংলাদেশ থেকে স্টার্টআপ টিমরা আমরা পিচ করি। তো লোকাল ফিনালেতে জোনের মধ্যে আমি উইনার ছিলাম। আনফরচুনেটলি সিঙ্গাপুর যাওয়া হয়নি। তারপরে আমি ফাউন্ডারি ওমেন বিজনেস গ্রোথ প্রোগ্রাম, এটা হচ্ছে মুম্বাই বেসড, সেখানে বাংলাদেশ থেকে আমাকে নমিনেট করা হয়, এবং সেখানে আমি যাওয়ার জন্য ইনভাইটেশন সহ সবকিছু পাই, বাট ভিসা জটিলতার কারণে আমার যাওয়া হয়নি। মানে আনফরচুনেটলি আমার যে ছোট বাচ্চাটা তার ভিসা হয়নি। তো তারপরে পরে অবশ্য হয়েছে, কিন্তু ততদিনে ডেট পার হয়ে গেছে, বাট মুম্বাই থেকে আমার অ্যাওয়ার্ডটা ছিল। তো 1 বছরের জার্নিতে 3টা ইন্টারন্যাশনাল আর কিছু আছে লোকাল। সো প্রাউড আপু, সো প্রাউড। মানে আমাদের দেশের Thank ঝুলিতে you. কত অ্যাওয়ার্ড আছে ইন্টারন্যাশনাল। আচ্ছা আপু, আমরা মোটামুটি আমাদের শো এর লাস্ট সেগমেন্টে চলে এসেছি। আমরা বর্তমানে একটা মোটামুটি বেশ ডিপ্রেসিং বলবো না, বাট বেশ টাফ একটা সময় পার করছি। মোটামুটি আমাদের জন্য অলমোস্ট ডিপ্রেসিং হয়ে যাচ্ছে, বিকজ যারা ডেইলি বাসায় আছে, যারা ডেইলি অ্যাকচুয়ালি কাজে করে বাইরে কাজে গিয়ে অভ্যস্ত ছিল, তারা যে অলওয়েজ বাসায় বসে আছে, মানে টোটালি একটু একটু ডিফারেন্ট একটা টাইমের মধ্যে আমরা যাচ্ছি, যেটার জন্য উই ওয়ারেন্ট ইভেন প্রিপেয়ার যেরকম এরকম একটা সময় হতে পারে। সাডেনলি উই ওয়ার ইন লকডাউন এন্ড সো অন। তো আপনার দুজনের কি কোনো পরামর্শ আছে ইউথদের জন্য, যে এরকম এরকম কিছু করলে তারা ইন্টারেস্ট পেতে পারে? কারণ হঠাৎ করে কোনো কিছু আসলে শুরু করা যায় না। তো একটু ডিফারেন্ট টাইপ অফ আপনাদের সাজেশন। এছাড়া একটা প্রশ্ন ছিল অডিয়েন্স থেকে। প্রশ্নটা হচ্ছে আমার কাছে মনে হয় আপনাদের প্রশ্নটা আমি আগে রিড আউট করি। উম্মে লাবিবা রাহা বলেছে, চাকরি করা থেকে উদ্যোক্তা হতে গেলে একটি নারী যেসব সমস্যার মুখোমুখি হতে হয় তা ওভারকাম করার জন্য আপনাদের কি পরামর্শ থাকবে? আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই উত্তরটি দিয়ে আমাকে একটু সাজেশন গুলো দিবেন উত্তরটি দেওয়ার সাথে সাথে। তো আমি অ্যাজ ইউজুয়াল নীলাপু থেকে শুরু করছি। আপু যেহেতু এরকম চাকরি থেকে একটা বিজনেসে কনভার্ট হ্যাঁ, করেছেন, তো আপু আমি মনে হয় প্রথমেই বলেছিলাম যে আমার বাবা আমাকে আগে একটা ফিউচার দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, যে তুমি যদি মানে জবের পরে তুমি বিজনেসে আসো, প্রথম তোমার যেটা হবে তোমার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে। কারণ হচ্ছে কি, তুমি আগে যেটা করতে যে তোমার যে স্যালারিটা, আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমি তখনই খুব স্মার্ট একটা অ্যামাউন্ট পেতাম, ওটা 6 ডিজিট। তো ওইটার সাপোজ ওরকম একটা লাইফস্টাইল ছেড়ে আমাকে কিন্তু একদম গ্রামে গিয়ে এখন কাজ করতে হচ্ছে। হ্যাঁ, সো তখন তো আমি আর ওই স্টাইল নিয়ে যেতে পারছি না, বা ওইভাবে আমি যেতে পারছি না। সো লাইফের হিউজ একটা চেঞ্জ আসে, লাইফস্টাইলে চেঞ্জ আসে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি কিভাবে মানিটা সেভ করবেন, কারণ ইনিশিয়ালি আপনার মাথায় রাখতে হবে যে আপনি প্রফিট করতে পারবেন না। প্রথম 3 বছর ধরেন আপনি প্রফিট ছাড়াই ইনভেস্ট করতে হবে। সো আপনার যে প্রিভিয়াস ইনকামটা আছে সেটা হচ্ছে আপনাকে ইনভেস্ট করতে হবে। আপনি যদি মনে করেন, বেসিক্যালি বাংলাদেশের স্টার্টআপ গুলোর মধ্যে আমি যেটা দেখি, স্পেশালি আইটি স্টার্টআপ, ওরা আইটি বিজনেস করে, ওদের মাথায় থাকে যে গভর্নমেন্ট থেকে একটা ফান্ড পাওয়া যেতে পারে, অথবা গভর্নমেন্টের যে টেন্ডার গুলো হচ্ছে সেগুলো পাওয়া যেতে পারে। সো এরকম যদি মেন্টালিটি থেকে বিজনেস করতে আসেন, তাহলে আমার মনে হয় ওইটা না করাই ভালো। কারণ আসলে যারা রিয়েল বিজনেস করতে আসে, আপনি তাদেরকে ডিমোটিভেট করে ফেলেন।
সো বেটার হচ্ছে আপনি আসলে কেন বিজনেস করতে চান সেই জায়গাটা খুঁজে বের করুন। আর চাকরির লাইফটা হয় কি আপনার বস টেনশনে থাকে আপনার স্যালারি দিবে, হ্যাঁ, আর বিজনেসের লাইফে সবচেয়ে বড় যেটা আপনার টেনশন থাকতে হবে আপনি আপনার এমপ্লয়ীদের স্যালারি দিবেন। সো স্যালারিটা কোত্থেকে আসবে, হ্যাঁ, সেটা তো আপনার ইনকাম থাকবে না, বাট আপনাকে দিতে হবে মাস শেষে। সো ওই জায়গাগুলো আসলে মেইন জায়গা যে আহ, আপনি মানে কিভাবে ওটাকে আপনি কিভাবে একসেপ্ট করবেন যে আমি আসলে ওই লাক্সারি লাইফটা লিড করব, তাহলে মানে ওই ওই চিন্তা থাকলে আপনি বিজনেসে প্রথমে এসেন না। হ্যাঁ, মানে বিজনেসে এসেন না, কারণ প্রথম আপনার 3 থেকে অনেকের ক্ষেত্রে 5 বছর 7 বছর পরেও একটা স্ট্রাগল টাইম থাকে, তারপরে স্টাবল হতে পারে। হ্যাঁ, সো আপনাকে বুঝতে হবে যে আসলে কোনটাতে আমার প্রফিট। আর আহ, যদি আপনি আমি স্টার্ট আপ কালচারে হচ্ছে এটা স্টার্ট আপ কালচারের জন্য। আর কেউ যদি মনে করেন যে ঠিক আছে আমি এখন আমের সিজন, হ্যাঁ, সো আমি মানে একটা আম বাগানের আম সেল করব, সিজন শেষ আমার বিজনেস শেষ। হ্যাঁ, তো সেটাকে অ্যাকচুয়ালি আমি বিজনেস হিসেবে ওইভাবে কাউন্ট করি না, এটা সিজনাল। সো অনেকে আছে, অনেক মেয়েরা আমি দেখি ঈদের টাইমটা অনেক ড্রেস এনে লাইফ টাইপ করে। সো ওই রকম মানুষের আসলে ওইটাকে আসলে পিওর বিজনেস বলা যায় না, একটা ওটা সিজনাল বিজনেস যে ওয়ান টাইম করলাম, সো হোয়াট এভার প্রফিট যতটুকু হয়েছে সেটা ভালো হলো। এবং যেটা হলো যে ওটা অন্য বিজনেসম্যানদের ক্ষতি করা হয়, কারণ আপনি যখন মাথায় থাকে আমি তো সিজন শেষে বিজনেস করবো না, সো আমার এই জিনিসগুলো কত কম দামে সেল করতে পারি। সো ওই ওই জিনিসটা মাথায় রেখে আসলে ওই জিনিসগুলো মাথায় রেখে আপনি বিজনেসে আসেন যে অ্যাকচুয়ালি আপনি কতটা নিজের লাইফ স্যাক্রিফাইস করতে পারেন, লাইফ স্টাইল স্যাক্রিফাইস করতে পারবেন, যেটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি কতটা স্ট্রাগল নিতে পারবেন। নাম্বার 3 হচ্ছে যে আপনি ওয়ান টাইম মানে সিজনাল বিজনেস নাকি আসলে লং টার্ম বিজনেস। সো ওগুলো আগে ডিসাইড করে তারপরে বিজনেস প্ল্যান করা। একটু ফ্রাস্ট্রেটিং লাগবে, বাট ফ্রাস্ট্রেটেড হওয়া কোনো বুদ্ধিমানের কাজ না, কারণ আমি চাকরি করতে গেলেও আমার ফ্রাস্ট্রেশন আসে যেহেতু আমি অন্যের আন্ডারে কাজ করছি। হ্যাঁ, সো আপনাকে বুঝে নিতে হবে আসলে কোনটা আপনার জন্য বেটার। আর সেটাই আপু, আসলে ইদার অর হ্যাঁ। জি আপু বলেন। হ্যাঁ, এটা হচ্ছিল কোশ্চেনটার আনসার। আর কি কিছু বলার ছিল আমার? আচ্ছা আপু জিজ্ঞেস করবো, বাট একটা কথা আসলে আপনার কথা থেকেই আমার কাছে মনে হলো যে ইদার অর আমাদের আসলে চয়েস ইজ ইয়োর্স, মানে যে হ্যাঁ, যেটা করবে এটা আসলে তার চয়েসই মূলত। আর কোনো একটা কিছু স্টার্ট করা এসবের পিছনে আসলে ডিপ্রেশন বলেন বা একটা হার্ড একটা যুদ্ধ সবকিছু আসলে থাকেই, এটা ফেস করেই আসলে সাকসেসফুল হতে হবে। আচ্ছা আপু, সেটাই। ফাহরিন আপু আপনাকে একটু জিজ্ঞেস করি, যেটা আমাদের অ্যাকচুয়ালি শো এর লাস্ট কোয়েশ্চেন, যে কি সাজেশন থাকবে আপনার ইউথদের জন্য এইরকম একটা লকডাউন টাইমে কি সাজেশন আপনি দিবেন? সঞ্জিদা, কথা ছিল কিন্তু আমরা কাউকে কিছু শেখাবো না। আপু আমরা তো গল্পই করলাম আচ্ছা, পুরোটা আমি শেয়ার সময়, করি। কিন্তু কি suggestion ওকে, আমি তোমার সাথে শেয়ার করি তাহলে। হ্যাঁ, তোমাকে বরং টিপসটা দিয়ে দিই, তাহলে অডিয়েন্সটা পেয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ। আহ, পরামর্শ বলবো না, এটা হচ্ছে যে শেয়ার করা, যে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করা। সেটা হচ্ছে যে আহ, যদি এমন হয়, আচ্ছা তোমার প্রশ্নটা কি ছিল আরেকবার যদি বলতে। আপু এই লকডাউনের টাইমে অ্যাকচুয়ালি আপনি ইউথদেরকে কি সাজেশন দিবেন, বা অ্যাজ আ হোল আপনি অ্যাকচুয়ালি ইউথদেরকে কি সাজেশন দিতে চান যে কিভাবে টাইমটা কি ইউটিলাইজ করতে হবে? আচ্ছা, প্রথমে হচ্ছে যে বি হ্যাপি। হ্যাঁ, মানে যেটা করতে ভালো লাগে ইন আ পজিটিভ সেন্স, নো নেগেটিভ থিংস, পজিটিভ পজিটিভ ওয়েতে যেভাবে ভালো থাকা যায়, কারণ এখন আমি দেখি যে ভালো থাকাটাই আসলে ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আরেকটা আমি সাজেশন বলবো না, একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে ডেইলি 24 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট 45 মিনিটস বই পড়া মানে কিন্তু গুগলে বা মানে নেটে বসে না, সফট কপি না, হ্যাঁ, একদম হার্ড কপি যেটা আমরা পড়তাম, এটা না অনেক বেশি মেন্টাল স্ট্রেংথটাকে বাড়ায়। হ্যাঁ, আমি এখনো চেষ্টা করি যেরকম বই হোক, আমি চেষ্টা করি যে 45 মিনিট যদি ডেইলি একটু বই পড়া যায়, কারণ বই পড়া যে শক্তিটা ভিতরে এনে দেয়, কনফিডেন্সটা এনে দেয়, এটা হচ্ছে লাইফ লং। হ্যাঁ, এটা লাইফ লং। এর এর বাইরে এর প্যারালাল কিছু হতেই পারে না। ইভেন এখনো আপনি যদি দেখেন যে স্টিভ জবস এর কথা আমি যদি বলি, বা অন্য এরকম বড় বড় বিজনেসম্যান যারা আছেন তাদের কথা যদি বলি, তাহলে তারা সব সময় কিন্তু সাজেস্ট করেছেন যে বই পড়তে। হ্যাঁ, এইটা আমার একটা অনুরোধ থাকবে, সাজেশন না এটা না। মানে একজন মানুষ সে যদি 1 মাস বই পড়ে এবং 1 মাস না পড়ে, সে নিজেই সেটা ডিফারেন্সটা বুঝতে পারে। তখন হয়তো কি ভিতরটা অনেক বেশি শক্তিশালী লাগে নিজের কাছে। 1 নাম্বার। আর একটা হচ্ছে যে খুশি থাকা, সুখে থাকা, যেভাবেই হোক পজিটিভ ওয়েতে সুখে থাকা, যেটা ভালো লাগে করতে সেটা করা। ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন দিয়ে কিচ্ছু যায় আসে না, কারণ কি আমি নিজেও 2 দিন আগে একটু ডিপ্রেস ছিলাম, তো নীলার সাথে কথা বলে শি মেড মি চিয়ার আপ।
তো এইরকম একটা ফ্রেন্ড যদি থাকে, এরকম বেশি দরকার নাই, 2-4টা ফ্রেন্ড যদি থাকে, তাও যদি না থাকে, আমাদের এখন অনলাইন এমন একটা শক্তিশালী জায়গা যেখানে আপনি শেয়ার করতে পারেন। এরকম অনেক গ্রুপ আছে বা অনেক অনেক কাউন্সিলিং সেন্টার আছে। কাউন্সিলিংও দরকার নেই, যে যার কাছে শেয়ার করলে আপনার মনে হয় যে আপনি ইউ ক্যান ফিল বেটার, আপনি শেয়ার করেন। মেক সাম গুড ফ্রেন্ডস, যাতে করে আপনার লাইফটা ইজি হয়। মোস্ট অফ দি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে এট দি এন্ড অফ দি ডে আপনাকে ভালো থাকতে হবে। এনি হাউ, লকডাউনে আমার এই পরামর্শ থাকবে যে ভাই ভালো থাকেন, আর কিছু না। আসলে আপু, সবাইকে ভালো থাকা উচিত বা থাকতে হবে যেভাবেই হোক না কেন, বিকজ অনেক কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। নীলা আপু, আপনার কোনো সাজেশন আছে কি? আচ্ছা, আমার সাজেশন, আমি না একটু মানে সেলফিশ টাইপের। তো আমি হচ্ছে কখনো চিন্তা করি না মানুষ, আমি এই কাজটা করলে মানুষ হ্যাপি হবে। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে যে এরকম, আমার লজিকটা হচ্ছে এরকম যে ভাই মানুষকে হ্যাপি করে আমার কি লাভ। হ্যাঁ, সো বেটার হচ্ছে আমি কাউকে হ্যাপি করতে হবে সেটা আমি নিজেকেই করি। হ্যাঁ, সো আমার যেটা মনে হয় যে আমাদের ইউথরা যদি নিজেদেরকে হ্যাপি করে না, তাহলে মানে অনেকগুলো প্রবলেমের সলিউশন অটো চলে আসবে। হ্যাঁ, কারণ হচ্ছে তখন সে নিজেকে নিয়ে চিন্তা করবে। সো আমি সবসময় নিজেকে হ্যাপি করার চেষ্টা করি, মানে সেলফিশ একদম এক কথা। হ্যাঁ, খুব সিম্পল, সেলফিশ। হ্যাঁ, আমি মানুষকে হ্যাপি করতে কখনো মানে চাই না, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ, আমি এইভাবেই চলি। হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা সাজেশন। আর আরেকটা সাজেশন হচ্ছে যে অনেকে যেমন মোটিভেশন খুঁজে। তো আমি যেটা বলি, আমি যখন সাজেস্ট করি, আমি তখন একটা মানুষকে বলি যে আপনার লাইফে না নিজেকে সেলফ মোটিভেটেড হন। নিজের লাইফে অনেক কিছু থাকে, হ্যাঁ, যেটাতে হচ্ছে দেখে নিজেকে সেলফ মোটিভেটেড করা যায়। যেমন ফারিন বা আমরা যে কলেজে পড়েছি, হ্যাঁ, সেটা অনেক নাম করা একটা কলেজ। সো আমরা ফ্রাস্ট্রেশনে আছি, সো এতটুকু ভেবেও ভালো লাগে যে ওই আমলে আমরা ওই কলেজটা থেকে পড়াশোনা করেছি। হ্যাঁ, সো ইটস এ গুড ওয়ান। এটা মোটিভেটেড করার মতো একটা গল্প। হ্যাঁ, সো আমি ওখান থেকে আমার জার্নিটা শুরু। তারপরে ধরেন এটা এমন হতে পারে যে আপনি কিছু দেখে আপনার হচ্ছে হয়তো মানে মন খারাপ হয়ে গেল। হ্যাঁ, যে ওই সিচুয়েশনটা দেখে, যে আপনাকে কেউ এমন একটা কথা বললো বা এমন কিছু লিখলো আপনার এগেনস্টে ফেসবুকে, দেখে আপনার মন খারাপ হয়ে গেল। আপনি ঠিক তার কিছুক্ষণ আগের সিচুয়েশনে চলে যান যে এই 5 মিনিট আগেও অ্যাকচুয়ালি আমার মুড এরকম ছিল, কজ হচ্ছে দিস ইস্যু বা দিস সিচুয়েশন। তো ওইটাই আপনি ফিল করেন। দরকার নাই তো এখন আপনাকে নিয়ে কে কি বললো ওটা নিয়ে মন খারাপ করা। সব ওই যে একটা কথা যে সেলফিশ হয়ে যান, নিজেকে খুশি রাখুন, নিজেকে হ্যাপি রাখুন, দেখবেন লাইফ ইজ বিউটিফুল। ট্রু আপু, ওয়াও, মানে থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় পারিন আপু আমার সাথে একমত হবেন যে নিজে নিজে খুশি তো দুনিয়া খুশি, ব্যাপারটা এরকম, তাই একদম না আপু? একদম। হ্যাঁ আপু, আপনাদের সাথে আড্ডা দিয়ে অনেক ভালো লাগলো। আমার কাছে মনে হয় শো যারা দেখছেন তারা অনেক কিছু শিখতে পারছেন। আমরা আড্ডার মাধ্যমে মোটামুটি, আমরা যদিও বলছিলাম যে আমরা শুধু আড্ডা দিব, কিছু শিখবো না, বাট আমার কাছে মনে হয় অনেক কিছু শিখে ফেলছি আমরা। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড স্টে সেফ, স্টে হোম। আমাদের অডিয়েন্সদেরকেও সেম কথা বলছি, স্টে সেফ, স্টে হোম। থ্যাংক ইউ বাই বাই। তোমাকেও, থ্যাংক ইউ ফারিন, বাই। থ্যাংক ইউ নীলা, সবাইকে ধন্যবাদ।